সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লাস্ট মোমেন্টের প্রিপারেশন ভালোই যাচ্ছে মোটামুটি, রাইট? আচ্ছা, সো ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আমাদের এসিএস আইবিএ থেকে আমাদের যে এইচএসসি ইংলিশ মাস্টার ক্লাস সিরিজ বা ওয়ান শোর সিরিজ যেটাই বলো না কেন চলতেছে, সো ওইটার আরেকটা ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো দিস ইজ অ্যানাদার ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। হ্যাঁ, আমি হচ্ছে লাস্টে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, ইংলিশ সেকেন্ড, ইংলিশ ফার্স্ট ছিল, অ্যান্ড তোমাদের রাইটিং পার্টের কিছু মার্জড ক্লাস যাচ্ছে। সো রেগুলারলি তোমরা কিন্তু অনেক পজিটিভ ফিডব্যাক দিচ্ছ। তাহিয়াবু ক্লাস নিচ্ছে, তালহা ক্লাস নিচ্ছে, অ্যান্ড আমার কিছু ক্লাস ছিল। সো দিস ইজ অ্যানাদার ক্লাস, অ্যান্ড এই টপিকটা নিয়ে অনেকের ডিম্যান্ড ছিল। লাস্ট কয়েকটা ভিডিওর ক্লাসের কমেন্টে দেখতেছিলাম, ভাই ন্যারেশন বা এই যে আমরা যাকে ন্যারেটিভ স্টাইল একটু পশভাবে বলতেছি আর কি, হ্যাঁ এই ন্যারেশনের ভিডিও লাগবে ভাই, ন্যারেশন কই, এক্সামের আর কয়েকদিন আছে। সো দিস ইজ ওয়াই আমরা হচ্ছে চলে আসলাম আরেকটি ক্লাস নিয়ে, উইচ ইজ অন ন্যারেটিভ স্টাইল। ঠিক আছে, সো এক্সামে বেশি দিন নাই অফকোর্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ধরো লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা যেভাবে নেওয়া দরকার আমরা কিন্তু ওইভাবেই নিচ্ছি। ইংলিশ তো আমরা এটা ফার্স্ট পড়তেছি না, ন্যারেটিভ স্টাইল বলি বা ন্যারেশন বলি বা যেই টপিকগুলো আমাদের কাভার করা হচ্ছে এগুলো কিন্তু আমরা ফার্স্ট পড়তেছি না, এগুলো কিন্তু অলরেডি আমরা লাস্ট 1 বছর 1.5 বছর পড়ে আসছি। না পড়ে থাকলে হয়তো আগে পড়ছি, তাও যদি না হয় অ্যাটলিস্ট এনকাউন্টার করছি কোয়েশ্চেনগুলো আমাদের এক্সামে, তাই না? টেস্ট বলি, টেস্ট বলি, মডেল টেস্ট বলি অ্যান্ড এভরিথিং। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। আমার যদি ইন্ট্রোডাকশন দিই, যদি তুমি এই চ্যানেলে এবং এই ভিডিওতে ফার্স্ট হয়ে থাকো, সো দিস ইজ জিহাদ, কারেন্টলি স্টাডিং অ্যাট আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, সো তোমাদেরকে এই আজকে ইংলিশ সেকেন্ড পেপারে এই টপিকটা নিয়ে একটু গল্পগুজব করবো আর কি তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এই ন্যারেশন বা ন্যারেটিভ স্টাইলটা কিন্তু মানে যেটা বললাম তোমাদের ডিম্যান্ড বা তোমরা চাচ্ছিলা মানে কি, এটা নিয়ে অবশ্যই প্যারা খাও বা অবশ্যই ইম্পর্টেন্ট দেখেই তো প্যারা খাচ্ছিলা বা ওই জিনিসটা তোমাদের লাগবে বলতেছিলা, রাইট? সো এই ন্যারেশন বলি বা ন্যারেটিভ স্টাইল যেটাই বলি কেন, ন্যারেটিভ স্টাইলকে আমরা ন্যারেশনও বলতে পারি, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে ন্যারেশন বলি, চলো আমরা ন্যারেশন বলে চিনি জিনিসটাকে, একই জিনিস। আচ্ছা, সো ন্যারেশন বলি, ন্যারেটিভ স্টাইল বলি, যেটাই বলি না কেন এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটাতে আমরা সিলি মিস্টেক তো করে থাকি, অ্যান্ড অ্যালং সাইড দ্যাট এটা অনেক সময় আমাদের কনসেপ্টে ঘাটতি থাকে, বিকজ একসাথে অনেক কিছু অ্যাপ্লাই করা লাগে। এখানে আমরা দেখবো যে 5টা জিনিস মাথায় রাখা লাগে মোটা দাগে, ওই 5টা জিনিস যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু ন্যারেশন ইজি। সো জিনিসটা যেটা হয়, ওই 5টা জিনিস একসাথে অ্যাপ্লাই করা লাগে। হ্যাঁ, যখন আমরা অন্যান্য গ্রামার টপিক পড়ি, অন্যান্য গ্রামার টপিক ধরো মানে রাইট ফর্মস অফ ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো বা গ্যাপ ফিলিং বলো, যেটাই বলো না কেন, ক্লজ টেস্ট বলো, ওইখানে কিন্তু ওই যে মানে একসাথে অনেকগুলো কনসেপ্ট যে লাগে, হ্যাঁ কনসেপ্ট হয়তো লাগে, বাট একসাথে অনেক কিছু ধরো মানে খাটাইতে হবে, এটার পরে এটা না, ধরো মাথার মধ্যে খাটাইতেছো, বাট তখন তুমি মানে ধরো অনেক বেসিক জিনিসপাতি লাগে, কিন্তু এখানে যেটা লাগবে এই ন্যারেশনের জন্যই তোমার আলাদাভাবে কয়েকটা জিনিস শিখতে হবে বেসিকলি। হ্যাঁ, এই যে 5টা জিনিসের কথা বললাম, এই 5টা জিনিস তোমার ন্যারেশনের জন্য আলাদা করে শেখা লাগবে। সো দ্যাট ইজ ওয়াই একসাথে অনেক কিছু মাথায় রাখা এটা একটু প্যারা হয়ে যায়, অ্যান্ড এই প্যারার বিষয়টা আজকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, অ্যান্ড ওয়ান মোর অ্যানাউন্সমেন্ট বলি বা ওয়ান মোর আপডেট বলি, আমাদের লাস্ট ক্লাসে কিন্তু অলরেডি তালহা বলে ফেলছিল। সো উই হ্যাভ অলরেডি লঞ্চড আওয়ার প্রোগ্রাম, দ্যাট ইজ এসিএস আইবি অ্যাডমিশন প্রোগ্রাম কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, অ্যান্ড অলরেডি পোলাপাইন বা স্টুডেন্টরা কিন্তু এনরোল করা শুরু করে দিছে। হ্যাঁ, সো এটা নিয়ে একটু আপডেট বা এটা নিয়ে আমরা একটু দেখি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, সো আমরা যদি কোর্সে এনরোল করতে চাই, যারা আইবি প্রিপারেশন নিবা তাদের জন্য বলতেছি। হ্যাঁ, অবশ্যই এইচএসসি এই ইংলিশ মাস্টার ক্লাসটা শুধুমাত্র আইবি এর প্রিপারেশন নিবা এমন মানুষদের জন্য না, এটা সবার জন্যই, বিকজ এইচএসসি আমরা সবাই দিব, রাইট? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই, ইউনিভার্সিটি নেই, মেডিকেল নেই, অ্যান্ড এভরিথিং। বাট যারা স্পেসিফিক্যালি আইবি প্রিপারেশন নিবা, সো আমাদের এসিএস আইবি থেকে যে কোর্সটা প্রতি বছর লঞ্চ হয়, এই বছরের যে কোর্সটা অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। সো ইফ উই জাস্ট সার্চ গুগলে গিয়ে এসিএস আইবিএ 26 আমরা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে? এই যে এসিএস আইবিএ বিবিএ অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ 2026 এসজি শপের বা অপার্স ক্লাসরুম যেটাই বলো না কেন, মানে এসিএস এর যে কোর্স লিঙ্ক, এখানে আমরা চলে যাবো, ঠিক আছে? ইফ ইউ ক্লিক, তারপর আমাদের কোর্সের বাকি সব ডিটেলস এখানে পেয়ে যাবা। হ্যাঁ, এই যে আরও পড়ুন লিখলে তুমি এখানে সব দেখতে পারবা যে বেসিকলি কি, কেউ যদি ধরো আইবিএ নিয়ে কিছু জানি না এমন যদি থাকি, তাও কিন্তু সব জানতে পারবা মোটামুটি একটা। এই যে জিজ্ঞাসা আছে কীভাবে কিনবা, সব কিছু লেখা আছে। আচ্ছা, সো লাস্ট ক্লাসে এই যে ফিচার্সগুলো নিয়ে মোটামুটি বলা হয়েছিল, তাও আমি হালকা পাতলা একটু বলি যে আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামটা বা প্রাইভেট ব্যাচের ক্লাসেস উইল স্টার্ট আফটার এইচএসসি। এখন আমরা কোর্সটা লঞ্চ করছি মানে এই না যে আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি, ক্লাসগুলো স্টার্ট হবে কিন্তু এইচএসসির পরে। হ্যাঁ, তোমাদের এইচএসসি শেষ হবে, আফটার দ্যাট কয়েকদিন গ্যাপ হবে, মেবি প্র্যাকটিক্যালের পর থেকে আমরা কোর্সের ক্লাসগুলো কিন্তু লাইভে কন্ডাক্ট করব, ঠিক আছে? আচ্ছা,
সো এখানে একটা ডেডিকেটেড ওয়েব অ্যাপ থাকবে অবশ্যই, ওয়েব অ্যাপে সব কিছু সাজায় থাকবে, এটা সব জায়গায় থাকে, যে কোনো প্ল্যাটফর্মেই থাকে। সো এটা আসলে আলাদা করে বলতেছি না, বাট এগেইন এই জিনিসটা দেখো 3 লেয়ার ক্লাস সিস্টেম যেটা বলতেছি, এটা কেন 3 লেয়ার? 3 লেয়ার এই জন্যই যে আমরা 3 ধরনের ক্লাসেস দিচ্ছি। একটা হচ্ছে লাইভ ক্লাস, যেটা আমাদের ওই যে এইচএসসির পরে স্টার্ট হবে, অ্যান্ড ওইটা হচ্ছে এখানে বসে সময় লাগবে 5 মাস, মানে ডিপেন্ডিং অন দি নাম্বার অফ ডেজ বা নাম্বার অফ মান্থস ইউ উইল গেট তোমার আইবি অ্যাডমিশন টেস্টের আগে, বা বিউবির কথাও যদি বলি, হ্যাঁ। সো ওইটার আগে যত দিন টাইম থাকতেছে অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 মান্থসই থাকে। সো ওই টাইমে যতটুকু মানে এক্সামের আগ পর্যন্ত ক্লাসগুলো এক্সটেন্ড করা যায় ওইরকম আমরা ক্লাসগুলো নিতে থাকবো, রাইট। সো এটা হচ্ছে লাইভ ক্লাস, বাট লাইভ ক্লাসের সাথে আরও 2 লেয়ারের ক্লাসের কথা যদি বলি, ফার্স্টলি আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাস কি? আর্কাইভ ক্লাস বেসিক্যালি লাস্ট ইয়ার্সের ক্লাসেস, হ্যাঁ, 2025 সালের যেই ফুল অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাসেস, এগুলো কিন্তু সাজায় পাবা আমাদের ওয়েব অ্যাপে। সেটাকে আমরা বলতেছি সেকেন্ড লেয়ার। অ্যান্ড যারা ধরো এখনই প্রিপারেশন নিতে চাচ্ছ, তুমি যদি অন্য ব্যাচের হয়ে থাকো, মেবি 27 ব্যাচ, হ্যাঁ, আমাদের ব্যাচে ধরো আমাদের কোর্সে অনেকেই এমন থাকে যে এনরোল করে ফেলে আগে থেকেই। যেমন আমি যখন এসএসএর কোর্সে এনরোল ছিলাম, আমি হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। সো তখন যেটা হয়েছিল, আমার সাথে ধরো অনেক জুনিয়ররা হচ্ছে এনরোল করছিল, এইচএসসি 25-এর ব্যাচও এনরোল করছিল, অ্যান্ড 25-এর ক্ষেত্রে ধরো 26 এনরোল করছিল। মানে বেসিক্যালি একটু প্রিপারেশনটা আগায় রাখার টেন্ডেন্সি কিন্তু এখন বাড়তেছে, তাই না? সো যদি এরকম কেউ থাকে যে, বা থাকো যে 26-27 ব্যাচ, হ্যাঁ, 26 তো আছে, মানে 27 ব্যাচ, 28 একটু টু আর্লি, 27 ব্যাচ যদি কেউ এনরোল করতে পারো বা মানে করে থাকো, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবা, সেটা হচ্ছে আর্কাইভ ক্লাসেস। আর্কাইভ ক্লাসেস মানে আগে থেকে তুমি যদি প্রিপারেশনটা একটু নিয়ে রাখতে চাও, ইনফ্যাক্ট 26 ব্যাচেরও যদি তোমরা আগে থেকে একটু আইডিয়া রাখতে চাও যে জিনিসগুলো কীভাবে কাজ করে, কোন টপিক্সগুলো একটু দেখলা, তাহলে কিন্তু আর্কাইভ ক্লাস উইল হেল্প ইউ আউট, তাই না? সো সব কিছু সাজানো থাকবে আর্কাইভ ক্লাস। অ্যান্ড আরেকটা যে লেয়ারটা বলতেছি, থার্ড লেয়ার, উইচ ইজ কম্প্যাক্ট ক্লাস। সো কম্প্যাক্ট ক্লাস হচ্ছে আমাদের মেইনলি লাস্ট ইয়ার আমরা ম্যাথসে দিছিলাম। ম্যাথসে কম্প্যাক্ট ক্লাসটা ছিল বেসিকলি তোমার হার্ড কোয়েশ্চেন যেগুলো, হ্যাঁ, আমরা তো অবশ্যই ক্লাসে বেসিক টু অ্যাডভান্স কভার করি, বাট এর থেকেও ধরো হার্ড কোয়েশ্চেন বা ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো এক্সামে আমরা কীভাবে অ্যাপ্রোচ করি, ওই স্পেসিফিক ম্যাথসগুলো স্পেসিফিক ওয়েতে কিন্তু দেখানো হয়েছিল কম্প্যাক্ট ক্লাসে। সো এই বছর হয়তো ইংলিশ অ্যান্ড অ্যানালাইটিক্যালেও আমরা ইন্টিগ্রেশন আনতেছি কম্প্যাক্ট ক্লাসে, বাট এই 3 লেয়ার ক্লাসগুলো কিন্তু এভাবেই, হ্যাঁ, আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাস, আর হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। ওকে, আচ্ছা। সো মুভিং অন, বেসিক টু অ্যাডভান্স যেটা বললাম, আর্কাইভ ক্লাসেস থাকবে, কম্প্যাক্ট ক্লাসেস থাকবে, আমাদের উইকলি ফুল লেংথ মক এক্সামস থাকবে ফ্রম উইক 1 টু লাস্ট উইক। এখানে কোথাও পাবা না, মানে যারা আইবি প্রিপারেশন নিবা কোনো প্ল্যাটফর্মে পাবা না যে ফার্স্ট উইক থেকে কিন্তু তোমার এক্সাম নিচ্ছে, বি ইট অনলাইন আর অফলাইন, রাইট? সো ফার্স্ট উইক থেকে কিন্তু আমরা ফুল লেংথ মক এক্সাম নিয়ে থাকি, আর অবশ্যই অনলাইন, বিকজ দি কোর্স ইজ অনলাইন। অফলাইন আমাদের অ্যাচিভের প্রোগ্রাম আসবে, ওটা পরে অ্যানাউন্স করবো, বাট দিস ইজ ফর অনলাইন। সলিউশন শিট, কম্বাইন লিডার বোর্ড, অফকোর্স, বিকজ আমাদের হিউজ একটা পুল এক্সাম দেয়, হ্যাঁ। লাস্ট ইয়ার আমাদের কোর্সে কিন্তু 1000+ এনরোলমেন্ট ছিল। সো আইবিএর মার্কেটটা তো ছোটো, বা আইবিএর যে পুলটা প্রিপারেশন যারা নেয় ওরা আসলে খুব একটা নাম্বার না। সো দ্যাট ইজ ওয়াই ধরো 1000 ইজ আ হিউজ নাম্বার ফর আইবিএ সাইড। সো 1000 মানুষজনের সাথে তুমি যখন কম্পেয়ার করবা, তখন ইটস আ বিগ অ্যাডভান্টেজ। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স পাবা, অবশ্যই ফিডব্যাক পাবা, ফুল লেংথ ফাইনাল মক টেস্টও থাকবে এটার সাথে, এই কোর্সের সাথেই। শুধু যে উইকলি না, ফুল লেংথ যেগুলো লাস্টে 10টা বা 15টা বা পার্টিকুলার নাম্বার অফ এক্সামস হবে, ওগুলোর কিন্তু এক্সেস পেয়ে যাবা বা দিতে পারবা। গাইডলাইন সেশন অফকোর্স থাকবে আমাদের রেগুলার বেসিসে, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাবাউট দি প্রাইসিং ভাইয়া, আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 8000 টাকা। এখানে 6000 লেখা এই জন্যই, তোমাদের এইচএসসি এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, এখানে লেখা আছে এই যে আনটিল দি এন্ড অফ এইচএসসি 2026 এক্সামস। সো এর আগ পর্যন্ত তোমাদের 2000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সো দি কুপন ইজ ACS IB 2000, যেটা তোমাদের আলাদা করে অ্যাপ্লাই করা লাগবে না, এটা অলরেডি অ্যাপ্লাই করা আছে বা অ্যাপ্লাই করা মানে হ্যাঁ করে দেওয়া হয়েছে। সো এটা 8000 থেকে 2000 ডিসকাউন্টে 6000 টাকা তুমি এনরোল করতে পারবা, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাবাউট দি কোর্স। এটা মানে জাস্ট লেটিং ইউ গাইজ নো অ্যাবাউট দি কোর্স যে আমরা লঞ্চ করছি, অ্যান্ড তুমি তোমার সুযোগ মতো, তোমার সুবিধা মতো টাইমে এনরোল করো। বাট এগেইন ফর দি ম্যাক্সিমাম প্রফিট ফিনান্সিয়ালি বা যেটাই বলো, সেটা এইচএসসি এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো টাইমে এনরোল করলে কিন্তু হবে। আমি বলতেছি না এখন এনরোল করা লাগবে, রাইট? এখন ফোকাস অন ইউর স্টাডিজ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা স্টাডিজে চলে যাই। ওকে, আচ্ছা, তাহলে অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটি হইলো, আমরা এখন পড়াশোনায় ব্যাক করি, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের এক্সামে কিন্তু বেশি দিন আর নাই, মানে এটা ধরো লাস্ট 2 মাস ধরেই বলতেছি, বাট এখন কিন্তু অ্যাকচুয়ালি আর বেশি দিন নাই। ধরো আমি এখন ক্লাস নিচ্ছি ধরো অলমোস্ট অ্যাট দি ভেরি লাস্ট 10 ডেজ, হ্যাঁ, তোমাদের এইচএসসি স্টার্ট হওয়ার। সো আমাদের আসলেই টাইম নেই। তাহলে আমরা হচ্ছে এই ক্লাসগুলো যখনই দেখতেছি, বা ক্লাস যদি দেখার মানে ধরো সব ক্লাস দেখা
যদি প্যারা লাগে আমার যেই পার্টিকুলার টপিকে প্রবলেম আছে ওই পার্টিকুলার টপিকগুলোই দেখো, বুঝছো? অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দি টপিকস যেটা তোমার প্যারা হওয়ার কথা। আর প্যারা না হলেও মানুষজন প্যারা খায়, সো দেয়ার মাস্ট বি আ রিজন, তাই না? সো এই জিনিসটা আমরা একবারে দফা রফা করে ফেলবো আজকে। ওকে, রেডি? ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা ন্যারেশন বা ন্যারেটিভ স্টাইল নিয়ে গল্পগুজব শুরু করি। ওকে, ফার্স্টলি ভাই আমরা আজকে কী কী কভার করবো? এই যে ন্যারেটিভ স্টাইলটাই কভার করবো। এই যে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন জিনিসটা কি, এই জিনিসটা জানার আগে আমরা আরেকটা জিনিস যদি মাথায় আনি, সেটা কি বলো তো? স্পিচ, তাই না? স্পিচ, স্পিচ জিনিসটা কি? আমরা পার্টস অফ স্পিচ পড়ছি, তাই না? পার্টস অফ স্পিচ আমরা ছোটোবেলা পড়ছি। পার্টস অফ স্পিচ একটা স্পিচের অংশ, হ্যাঁ? তো ওই যে পদ যাকে বলে আর কি, সেই যে পার্টস অফ স্পিচ একটা স্পিচের অংশ পড়ছি, বাট স্পিচটাকে তো চিনি। যদি স্পিচের অংশকে চিনি তাহলে এই যে অংশগুলোকে জোড়া লাগাইলে তো স্পিচ, তাই না? সো স্পিচ ইজ বেসিকলি তুমি যে কথাটা বলতেছো, ভাই যে আমি যে এখন কথাটা বলতেছি, সেই যে একটা সেন্টেন্স, হ্যাঁ, এই পুরোটাই কিন্তু একটা স্পিচ, রাইট? সো এই যে ন্যারেটিভ স্টাইল, ন্যারেটিভ স্টাইল মানে কি? স্টাইল মানে বেসিক্যালি যেই স্টাইলে, আমরা তো জানি স্টাইল মানে কি ফ্যাশন নাকি, যেই স্টাইলে বা যেই অঙ্গভঙ্গিতে তুমি প্রকাশ করতেছো, কি প্রকাশ করতেছো, ওই যে স্পিচটা, হ্যাঁ? ধর আমি একটা স্পিচ দিচ্ছি, এটা এভাবেও দেওয়া যায়, আবার আরেকভাবেও দেওয়া যায়। এই যে দুইভাবে দেওয়া যায়, এটাকে আমরা ওই যে ডিরেক্ট আর ইনডিরেক্ট বলি, তাই না? আচ্ছা, অনেক বেসিকে যাব না, কারণ আমরা আসলে একটু বড়, এটা ধরো এসএসসি লেভেলের পড়াশোনা না, মানে এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়ছি। যেমন আমি যদি আমার কথা বলি, ন্যারেশন আমি ফার্স্ট পড়ছি ক্লাস 6-এ, হ্যাঁ, ফর দি ক্যাডেট কলেজ অ্যাডমিশন। সো আমি হচ্ছে ফৌজদার ক্যাট কলেজে মানে পড়ালেখা করছি। সো ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে যখন মানে প্রিপারেশন নিতাম, তখন কিন্তু ন্যারেশন কভার হয়েছিল। অ্যান্ড অনেকেই 6, 7, 8-এ কিন্তু আমরা পড়াশোনা করছি, রাইট? আমাদের সিলেবাসেও ছিল। সো এটা আসলে নতুন কিছু না, সো আমরা একটু মুভ অন করি। সো এই যে ন্যারেটিভ স্টাইল, আমাদের ন্যারেশন বা স্পিচ যে ন্যারেটিভটা, হ্যাঁ, যে কথা বলার জিনিসটা, এটা কোন অঙ্গভঙ্গিতে বা কোন ওয়েতে বলতেছি, এটাকে স্টাইল বলতেছে। তো স্পিচ নিয়ে আমরা জানি, স্পিচকে আমরা চিনি। সো দেখো এখানে জিনিসটা যেটা বলতেছে ডিরেক্ট টু ইনডিরেক্ট, হ্যাঁ, ডিরেক্ট টু ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট স্পিচ বলে কিছু একটা আছে, বা ডিরেক্ট ন্যারেশন যেটাই বলি, ইনডিরেক্ট স্পিচ বলে কিছু একটা আছে। তাহলে এই যে ডিরেক্টলি কথা বলা আর ইনডিরেক্টলি কথা বলা, এটা জিনিসটা কি, এটা আমরা দেখবো। অ্যান্ড ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে কি? এই যে ট্রান্সফরমেশনটা বা ন্যারেশনটা বা ন্যারেটিভ স্টাইলের যে পড়াশোনাটা, এইটা ডিরেক্ট টু ইনডিরেক্ট হতে পারে, অর ভাইস ভার্সা হতে পারে। মানে বেসিকলি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট হতে পারে, এই তো। আচ্ছা, ঠিক আছে, এই যে হচ্ছে ভাইস ভার্সা। মানে বেসিক্যালি তুমি যখন একটা শিখবা, এটা কিন্তু দুইটা শেখা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড অফকোর্স আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, বিকজ দিন শেষে আমাদের এটাই লাগবে। আমাদের বোর্ড কোয়েশ্চেনে পারদর্শী হওয়া লাগবে, তাই না? বোর্ড কোয়েশ্চেন সলভ করে করে আমরা নিজেকে জাস্ট একটু করে ফেলবো, কনফিডেন্ট ফিল করাবো অ্যান্ড এভরিথিং। ওকে, অফকোর্স বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো এই জন্য যে আমরা কনফিডেন্স যেন বিল্ড করি, নট ফর দি রিজন যে কমন আসবে। হ্যাঁ, এই যে কমন ফেলা, মানে এই যে আজকে আমরা 10টা পড়বো, এই 10টার মধ্যে কমন আসবে, এই জিনিসগুলো থেকে আমরা একটু বের হয়ে আসি। যেই জিনিসটাই আসুক, তোমার যদি বেসিক ঠিক থাকে, তুমি যদি কনসেপ্ট বুঝো, তুমি যদি প্রপারলি প্র্যাকটিস করে থাকো, তুমি অলরেডি মানে অটোমেটিক্যালি কিন্তু পারবা, রাইট? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা আগে তাহলে ন্যারেটিভ স্টাইল বলি, ন্যারেশন বলি, এটা আমাদের কয়টা কোয়েশ্চেন আসে? বেসিক্যালি একটা প্যারাগ্রাফ আসে, তাই না? একটা রানিং প্যারাগ্রাফ আসে। রানিং প্যারাগ্রাফ কি মানে? ওই যে একটা কনটেক্সট, একটা সেম কনটেক্সটে একটা প্যাসেজ দিয়ে দিবে, এটাকে আমরা রানিং প্যারাগ্রাফ বলতেছি, তাই না? রানিং প্যারাগ্রাফ। একটু বেশি মোটা হয়ে গেছে না লেখাটা? ঠিক আছে, এটা বেশি চিকন হয়ে গেছে। ওকে, দেখো রানিং প্যারাগ্রাফ। তো এই যে রানিং প্যারাগ্রাফটা বা একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে একই কনটেক্সট বা একই টপিকের উপর, তারপর ওইটাকে আমি জাস্ট চেঞ্জ করবো। এই যে দেখো, চেঞ্জ আ প্যাসেজ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ভাইস ভার্সা, এটাই হচ্ছে আমার মানে এক্সামে আসবে। টোটাল মার্কস 5। তাহলে এই প্যাসেজটা যদি আমি চেঞ্জ করতে পারি সাকসেসফুলি উইথ এভরি চেঞ্জেস নিডেড, তাহলে আমি 5 মার্ক পাবো, এটাই। আর আমরা যদি ভালো করতে চাই, তাহলে অফকোর্স বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, তারপর হচ্ছে কলেজ এক্সাম কোয়েশ্চেন সলভ করবো, হ্যাঁ, প্রবাবল কোয়েশ্চেন যেগুলো আসতে পারে, মানে বেসিক্যালি টেস্ট পেপার সলভ করবো। আমরা যদি টেস্ট পেপার সলভ করি, তাহলে কিন্তু পারবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক আলাপ আলোচনা। আমরা আসলে মুভ অন করি, পড়াশোনায় মুভ অন করি, ঠিক আছে? ওকে, চলো চলো।
এখন আমরা যাই ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশনের একেবারে যেই জিনিসগুলো আমাদের জানা লাগেই, হ্যাঁ। আচ্ছা, সো এই যে ন্যারেটিভ স্টাইল বলি, ন্যারেশন বলি, যেটাই বলি না কেন, আমাদের কয়েকটা টার্ম জানতেই হবে, অ্যান্ড এই টার্মগুলো ছাড়া আমরা মুভ অন করতে পারবো না, বিকজ যত রুলস সামনে আসবে, যত ওই যে প্যারামিটার আসবে, যে আমরা বলছিলাম যে 5টা জিনিস জানা লাগবে, তো ওই 5টা জিনিস জানার জন্যেও যেই বেসিকটা আমাদের লাগবে ওইটা একটু কভার করি ভাই। চলো, সো আমাদের ফার্স্ট বেসিক হচ্ছে ভাই কী বলো তো, আমাদের কয়েকটা টার্ম জানা লাগবে। ফার্স্ট টার্মটা হচ্ছে, আমরা এটাকে কি বলি, ওই যে স্পিচ বলতেছিলাম, আর ওই স্পিচের সাথে একটা সুন্দর ওয়ার্ড চলে আসবে, ওটাকে আমরা বলি কি, রিপোর্টেড স্পিচ, তাই না? রিপোর্টেড স্পিচ বলি, ওকে। এবং এর সাথে, এই রিপোর্টেড স্পিচের সাথে দুইটা জিনিস ইনভলভড অবশ্যই। রিপোর্টেড স্পিচ মানে কি, একটা স্পিচ বেসিকলি, আর একটা স্পিচ মানে কি, একটা সেন্টেন্স। ওই যে পার্সোনাল স্পিচ বলছিলাম, পার্সোনাল স্পিচ মানে কি, পার্ট অফ স্পিচ সবগুলো একসাথে যদি করো, আই ইট রাইস, তাই না? আই একটা পার্সোনাল স্পিচ, ইট একটা পার্সোনাল স্পিচ রাইস একটা পার্সোনাল স্পিচ, তাহলে এই তিনটাকে একসাথে করে আমার একটা পার্টিকুলার স্পিচ হচ্ছে। তাই এই যে স্পিচ, এর মধ্যে কী কী আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ব্লাবলা আছে। তাহলে এই যে সাবজেক্ট আর ভার্ব, এইটা হচ্ছে আমার বেসিক বা ফাইনাইট ভার্ব যদি মোর স্পেসিফিক্যালি বলি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার একেবারে বেসিক রিকোয়ারমেন্ট টু ফর্ম আ সেন্টেন্স, টু ফর্ম আ স্পিচ। তার মানে এই যে রিপোর্টেড স্পিচ, এর ভিতরে আমার কী কী আছে, এর ভিতরে আমার দুইটা জিনিস যদি থাকে, সেই দুইটা জিনিস হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, সরি ভার্ব, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আচ্ছা, এদিকে অবজেক্ট তো থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি যদি খালি বলি আই ইট, তাহলে অবজেক্ট নাই। যদি বলি আই ইট রাইস, তাহলে অবজেক্ট আছে। এখানে অবজেক্ট মানে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে, এটা আমরা জানি যে কোনো স্পিচের ক্ষেত্রেই, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা যাই নেক্সট জিনিসটা। আচ্ছা, এটা গেল হচ্ছে রিপোর্টেড স্পিচ ভাইয়া। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে রিপোর্টিং এটাকে আমরা ভার্ব বলবো, ঠিক আছে? তাহলে রিপোর্টিং ভার্ব একটা গেল রিপোর্টেড স্পিচ, ওটা ভালো কথা, আমরা স্পিচ চিনি, তাহলে স্পিচের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এগুলো আমরা বলছি। আরেকটাকে বলতেছি রিপোর্টিং ভার্ব। ওকে, রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্বে কি কি থাকে বল? রিপোর্টিং ভার্বে কি কি থাকে? রিপোর্টিং ভার্বে কিছু থাকবে না, বিকজ ভার্ব তো বেসিকলি ভার্ব, তাই না? এটা তো স্পিচের মধ্যে যেমন অনেক কিছু থাকে, ভার্বের মধ্যে তো কিছু থাকবে না। ভার্বের ক্লাসিফিকেশনে আমরা যাচ্ছি না, বাট রিপোর্টিং ভার্বের আশেপাশে অবশ্যই, ও তো একা বসতে পারবে না, ভার্বের সাথে অবশ্যই আমার সাবজেক্ট লাগবে। সাবজেক্ট তো মানে ভার্ব নিয়ে বসবে, সো ভার্ব আর সাবজেক্ট আমরা জানি এসভিএ, অনেক দিন পরে আসছি আমরা, তাই না? এসভিএ আসলে জানি, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওদের মধ্যে অ্যাগ্রিমেন্ট কেন হয়? কারণ সাবজেক্ট ভার্ব ছাড়া বসতে পারবে না, ভার্ব সাবজেক্ট ছাড়া বসতে পারবে না, বিকজ মানে দে আর ইন্টারডিপেন্ডেন্ট। আচ্ছা, সো এই এসভি এর কাহিনীটা এখানে মনে রাখি, যে রিপোর্টিং ভার্ব এই জিনিসটারও আশেপাশে কে কে থাকবে? সাবজেক্ট থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস, এইটা অপশনাল, থাকতেও পারে নাও পারে, সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, এখন এই জিনিসগুলো কি বলতেছে, এগুলো কিন্তু অনেক ইজি, আমরা জানি অলরেডি, বাট হয়তো একটু কমপ্লেক্স লাগতেছে। জাস্ট স্টে টিউন ফর 2 মিনিটস, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো ফার্স্টলি আমরা রিপোর্টেড স্পিচের কথা বলছি, যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আছে, এটা আমরা জানি, যে কোনো স্পিচেরই তিনটা জিনিস থাকে নর্মালি। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে সাবজেক্টটা থাকবে, কারণ আমরা জানি যে এসভিএ, সাবজেক্ট ছাড়া ভার্ব হবে না, ভার্ব ছাড়া সাবজেক্ট হবে না, জাস্ট মনে রাখার ক্ষেত্রে এটা বলতেছি। অ্যান্ড রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অবজেক্টটা থাকতে পারে, ইটস অপশনাল, মানে এটা কনটেক্সচুয়াল বেস, মানে কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই অবজেক্টটাও থাকতে পারে, নাও পারে, এটা ডিপেন্ড করে। সো অবজেক্ট হচ্ছে তোমার অপশনাল। সো এই অবজেক্টটাকে আমরা কী বলবো? যেই অবজেক্টটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বের সাথে লিখছি, তাহলে এটাকে বলতে পারি যে অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব। আর এটা কি? সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, তাই না? তাহলে এই জন্যই লিখছি, এইগুলোর নাম কিন্তু এটাই। এটাকে আমরা বলি অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট অফ দি রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে অবজেক্ট অফ দি রিপোর্টেড স্পিচ, ভার্ব অফ দি রিপোর্টেড স্পিচ। এটা আসলে খুব একটা বলে না, এটা আমরা নর্মাল যে স্পিচ ওটা আনতেছি না, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? এখন এগুলো
এক্সাম্পল ছাড়া একটু বোঝা প্যারা হয়ে যাচ্ছে, তাই না? আমরা সুন্দর করে এক্সাম্পলগুলো দেখে ফেলি, চলো। ফার্স্টলি আমরা দেখি রিপোর্টিং ভার্ব জিনিসটা কি। রিপোর্টিং ভার্ব, আচ্ছা রিপোর্টিং ভার্বের আগে যেখানে যেহেতু এখানে লিখছিলাম যে রিপোর্টের স্পিচটা আগে, তাহলে আমরা দেখি যে রিপোর্টের স্পিচটা কি। দি সেন্টেন্স ইনসাইড দি ইনভার্টেড কমাস। আচ্ছা, ওই যে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ এটা আমরা মোটামুটি জানি, তাই না? ধরো আমি যদি বলি যে আয়াত সেইড আই অ্যাম দি সান অফ আবদুল্লাহ, হ্যাঁ, যে আয়াত বলছিল যে আই অ্যাম দি সান অফ আবদুল্লাহ, আমি আবদুল্লাহর ছেলে। আমি না, কিন্তু আয়াত বলছিল, তার মানে আয়াত আবদুল্লাহর ছেলে। তাহলে এই জিনিসটাকে দুইটাভাবে বলা যায়। আয়াত বলছিল যে সে আবদুল্লাহর ছেলে, এটাকে আমরা কি বলি? ইনডিরেক্ট স্পিচ। আর জাস্ট এটা যদি বলি যে আয়াত বলছিল আমি আবদুল্লাহর ছেলে, এটা একটা স্পিচ যেটা ডিরেক্ট। তাহলে এই যে ডিরেক্টলি কোট করতেছি এটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্টলি বলতেছি যে সে, আইটাকে সে বানিয়ে দিলাম বা হি বানিয়ে দিলাম, এটাকে আমরা ইনডিরেক্ট বলি, এটা আমরা জানি। বাট এই জিনিসটা, এই যে ডিরেক্ট স্পিচের যে ভিতরের পার্টটা, একটা স্পিচ আসতেছে যে আই অ্যাম দি সান অফ উমুক, হ্যাঁ, আই অ্যাম দি সান অফ আবদুল্লাহ, এই পার্টটাকে আমরা বলতেছি রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, রিপোর্টেড স্পিচ, ওকে। আর এই যে এখানে সুন্দর করে একটা সেইড লেখা আছে না, এই যে সেইড লেখা আছে না, দি ভার্ব ইউজ টু এক্সপ্রেস হোয়াট দি স্পিকার সেইড। তাহলে যেই পার্টটা বললো, ওই যে আবদুল্লাহর, যে মানে আমি যে আবদুল্লাহর ছেলে, আয়াত বললো, এই যে বললো যেই ভার্বটা, এটা হচ্ছে কি ওই যে স্পিচের আগের ভার্ব, তাই না? তাহলে এটাই বলতেছে যে ইউজ টু এক্সপ্রেস হোয়াট দি স্পিকার সেইড, তাই না? তাহলে আই এম দি সান অফ আবদুল্লাহ, এইটার জন্য যেই ভার্বটা ইউজ করছি বা এটা এক্সপ্রেস করার জন্য যেই ভার্বটা ইউজ করা হয়েছে, এটাকে আমরা বলতেছি রিপোর্টিং ভার্ব, তাই না? এগুলো কিন্তু আমরা জানি, একটু জাস্ট রিকল করতেছি, বিকজ এগুলো রিকল না করলে আমরা সামনের কনসেপ্টগুলো বুঝতে পারবো না, বুঝছো? ওকে, সো রিপোর্টিং ভার্ব আমরা চিনি যে যদি একটা স্পিচ থাকে যে আয়াত সেইড আই এম দি সান অফ আবদুল্লাহ, তাহলে এই যে সেইড ওয়ার্ডটা যেটা ইউজ হচ্ছে টু এক্সপ্রেস দি স্পিচ, যেটা বলা হচ্ছে পরে, ওই ভার্বটাকে বলতেছি রিপোর্টিং ভার্ব। আর এই যে পুরো যে স্পিচটা আছে ওই ভার্বের পরে, ওই স্পিচটাকে বলতেছি রিপোর্টেড স্পিচ। এইটুকু আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, ভেরি গুড। চলো মুভিং অন, যেটা বলতেছিলাম যে একটা রিপোর্টিং ভার্বের দুইটা পার্ট আছে, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, ওকে। তাহলে এই জিনিসটা কি আমরা পরে ডেফিনিশন পড়ি, এক্সাম্পলে যাই। দেখো, আবরার সেইড টু ইশরাক, কি বলছে? আবরার সেইড টু ইশরাক আই শ্যাল নট গো টু স্কুল। তাহলে আই শ্যাল নট গো টু স্কুল, এটা হচ্ছে আবরার বলতেছে, অ্যান্ড এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটা কোট করে দিছে, তাই না? আচ্ছা, এখন এই যে আবরার ইশরাককে বললো, হ্যাঁ, আবরার ইশরাককে বললো, তাহলে এখানে আমরা দেখছিলাম যে সেইড যে ওয়ার্ডটা আছে, এটাকে আমরা বলতেছি কি? রিপোর্টিং ভার্ব, তাই না? এটা আমরা জানি যে একটা স্পিচের আগে যেই ভার্বটা থাকে বা যেই ভার্বটা ইউজ হয় ওই স্পিচটা বলার জন্য, ওই ভার্বটাকে আমরা বলতেছি রিপোর্টিং ভার্ব, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এটাকে যে রিপোর্টিং ভার্ব বলে, এটা নিয়ে কোনো কনফিউশন আমাদের নাই, এই তো? আচ্ছা, তাহলে দেখো বলছিলাম রিপোর্টিং ভার্বের আবার দুইটা জিনিস থাকতে পারে, একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট, মানে থাকবে বেসিকলি সাবজেক্টটা, আর অবজেক্টটা অপশনাল, যেটা আমরা বলছি। এখন এই যে আবরার সেইড টু ইশরাক, তাহলে আবরার বলছে, তাই না? আবরার বলছে, তাহলে যে ভার্বটা তো একা একা বসতে পারে না, সাবজেক্টের সাথে বসে, তাহলে কে বলছিল? আবরার বলছিল। তাহলে যে আমার সুন্দর করে আবরার হয়ে যাবে কে? আবরার হয়ে যাবে আমার সাবজেক্ট। তাহলে দেখো লেখা আছে আবরার হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব আমার সেইড, আবরার হচ্ছে সেইডের সাথে বসলো আমার যে SVA, আমরা জানি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে? ভার্ব মানে এটা মনে রাখার জন্য বলতেছি, কিন্তু এটাকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলে না, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি। সো SVA, সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব, তাহলে সাবজেক্ট লাগবে, তাহলে এই সাবজেক্টটাকে আমরা বলতেছি সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আর এখানে দেখো আই শ্যাল নট গো টু স্কুলের যে আই আছে, এটা হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ, তাই না? ওটা আমরা জানি। আর এখানে দেখো নতুন একটা টপিক, সেটা হচ্ছে সেইড টু ইশরাক। তাহলে এই যে সেইড টু ইশরাক, এটা কিন্তু অ্যাড করা হয়েছে, মানে টু ইশরাকটা অ্যাড করা হয়েছে। আগে কি ছিল? যে আয়াত সেইড আই এম দি সান অফ আবদুল্লাহ, এটা কিন্তু বলে নাই যে আয়াত সেইড টু রামিসা, আয়াত সেইড টু অমুক, এটা বলে নাই। তাহলে যে আয়াত সেইড, তারপর শেষ, তারপর ওই স্পিচে চলে গেছে, এখানে আমার অবজেক্ট নাই, হ্যাঁ, অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব নাই। বাট এখানে কি হয়েছে দেখো, আবরার সেইড টু ইশরাক, তাহলে যে টু ইশরাক চলে আসছে, ইশরাককে ইন্ডিকেট করছে বা ইশরাককে বলছে, হ্যাঁ, ওই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে কাকে বলছে? ইশরাককে বলছে। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। কিসের অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট, ঠিক আছে? এখানে আই শ্যাল নট গো টু স্কুল, এখানে কিন্তু অবজেক্ট নাই, আছে? কি বা কাকে দিয়ে না, কি করা না, কি যাব কাকে যাব নাই, কি যাব কাকে যাব নাই, রাইট? তাহলে এখানে আমরা অবজেক্ট নাই, ওই যে দুইটা অপশন। তাহলে রিপোর্টেড স্পিচের
আমার অবজেক্ট এখানে নাই, বাট রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে। এটা কি? ইশরাক। বুঝতে পারছি? তাহলে ইশরাক হচ্ছে আমার অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এটা অনেক বেশি গ্যাজানোর কিছু নাই বা অনেক বেশি প্যাঁচানোর কিছু নেই, অনেক ইজি জিনিস। আমি জাস্ট এটা ক্লিয়ার করার জন্য এত এক্সাম্পল দিলাম, অ্যান্ড এটা ক্লিয়ার হওয়া অনেক 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি, বুঝছো? নাহলে আমরা সামনে আগাতে পারবো না। বুঝতে পারছি? ওকে, ডান ভাইরা? ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে জাস্ট ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো অথবা রিচ আউট টু মি, কোনো প্যারা নেই। আচ্ছা চলো, মুভিং অন। যেটা বলতেছিলাম, 5টা ধরনের জিনিসপাতি আমরা শিখবো। এই 5টা ধরনের জিনিস বা এই 5টা প্যারামিটার যদি ক্লিয়ার করতে পারি, ন্যারেশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না, বুঝছি? তাহলে দেখো 5 টাইপস অফ চেঞ্জেস, ডিরেক্ট টু ইনডিরেক্ট। হ্যাঁ, এই 5টা ধরনের চেঞ্জেসগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট দেখো কি বলছে, রিপোর্টিং ভার্ব রিলেটেড। এই যে রিপোর্টিং ভার্ব আমরা চিনে গেছি, তাহলে যখন রিপোর্টিং ভার্ব আমরা চিনবো না, তখন এই রিপোর্টিং ভার্ব রিলেটেড যে চেঞ্জেসগুলো আসবে তখন কেমনে বুঝবো? তাহলে এই যে চেঞ্জেস ইন রিপোর্টিং ভার্ব বা চেঞ্জিং রিপোর্টিং ভার্ব যেটাই বলি না কেন, এই জিনিসটা তখনই পারবো যখন রিপোর্টিং ভার্বকে চিনবো, তাই না? এই জন্যই রিপোর্টিং ভার্ব নিয়ে এত কথাবার্তা বলছি। আচ্ছা, তারপর দেখো টেন্স অ্যান্ড ভার্ব রিলেটেড। টেন্সকে আমরা চিনি, ভার্বকে আমরা চিনি, এগুলো ছোটো বাচ্চাদের পড়াশোনা, এগুলো আমরা চিনি। অ্যান্ড ওই রিলেটেড যে চেঞ্জগুলো ওগুলো আমরা দেখব। ইনভার্টেড কমা রিলেটেড এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পার্সন রিলেটেড, এই যে পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা দেখলাম যে আয়াত বলছিল যে আমি আবদুল্লাহর ছেলে। তাহলে আমি যখন এটাকে ইনডিরেক্ট করতেছি যে আয়াত বলছিল যে সে আবদুল্লাহর ছেলে, তাহলে যে সে হয়ে গেল, হ্যাঁ, পার্সন, আমি থেকে সে হয়ে গেল, তাহলে পার্সন রিলেটেড একটা চেঞ্জ আসতেছে। তাহলে এই চেঞ্জগুলো আমাদের জানতে হবে। অ্যান্ড লাস্টলি অ্যাডভার্ব রিলেটেড, তাই না? অ্যাডভার্ব, যে ধরো নাও, হ্যাঁ, বা দিস ইয়ার, ওগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা, আমরা দেখবো অ্যাডভার্ব অফ টাইমের বিষয়ে বা অনেক কিছু আসে। তাহলে এই 5টা ধরনের চেঞ্জেসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, এই 5টা প্যারামিটার যদি মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু কোনো প্যারা নেই। তাহলে আমরা দেরি না করে শুরু করে দিই এই 5টা চেঞ্জেসের কাহিনী। ওকে, চলো। সো ফার্স্টলি, চেঞ্জিং রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সের ফাংশনাল ওয়েতে যদি যাই, বা আমরা তো জানি যে সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, বেসড অন ফাংশন অথবা বেসড অন মিনিং, আর বেসড অন স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটাকে ভুলে যাই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভুলে যাওয়া আপাতত। আমরা নর্মালি ফাংশন বা মিনিংয়ের ক্ষেত্রে ভাবি। তাহলে ফাংশন বা মিনিংয়ের ক্ষেত্রে সেন্টেন্সকে 5 ভাবে ডিভাইড করতে আমরা পারি, তাই না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ব্লা ব্লা ব্লা, বাকি 5টা মানে ইম্পারেটিভ, অপটেটিভ, এগুলো। তাহলে এই 5টা সেন্টেন্স বা এই 5টা টাইপ অফ সেন্টেন্সে ওই যে রিপোর্টিং ভার্ব শিখলাম একটু আগে, ওই রিপোর্টিং ভার্বটা কীভাবে চেঞ্জ করা যায় এটা একটু দেখি, চলো। সো ফার্স্টলি, চেঞ্জিং রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো মাত্র 2টা রুল, অনেক 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 ইজি, ঠিক আছে? আচ্ছা দেখো, রিপোর্টিং ভার্ব হ্যাজ নো অবজেক্ট। হ্যাঁ, ইফ দি রিপোর্টিং ভার্ব হ্যাজ নো অবজেক্ট আর ইফ দি রিপোর্টিং ভার্ব হ্যাজ অ্যান অবজেক্ট, তাহলে এটাই আর কিছু না। তার মানে এখানে আমরা যা পড়ছি এটাই একটা রুল। হ্যাঁ, কি বলছি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে আর অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা, এইটা ডিপেন্ড করতেছে এই কন্ডিশনের উপর যে অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। যদি থাকে তাহলে কিছু একটা হবে, যদি না থাকে তাহলে কিছু একটা হবে। ওই কিছু একটাই শিখি, চলো। ওকে, তাহলে আমরা দেখি, দেখো যদি না থাকে, হ্যাঁ, ইফ দি রিপোর্টিং ভার্ব হ্যাজ নো অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে? নো অবজেক্ট, সেইড রিমেইনস আনচেঞ্জড। তাহলে এই যে নো অবজেক্ট, সেইড রিমেইনস আনচেঞ্জড, ওই যে যেটা বললো সেইড, এক্সাম্পল দেখি, দেখো ডিরেক্ট স্পিচে কি বলতেছে? তালহা সেইড আই অ্যাম রিডিং আ বুক। তাহলে এখানে তালহা সেইড টু নাসিফ তো বলে নাই, তালহা সেইড টু সাদাত তো বলে নাই, আরেকটা পার্সন তো বলে নাই, রাইট? তাহলে আমার কাকে বলছে ওটা অ্যান্সার আসতেছে না, বা ওই জিনিসটাই নাই, অবজেক্ট নাই। তার মানে যখন অবজেক্ট থাকবে না, আমি সেইডকে সেইডই রাখবো। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইনডিরেক্ট স্পিচে কী হয়েছে? তালহা সেইড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। হ্যাঁ, তার মানে বাকিটা আমরা পরে শিখতেছি, এবার এই যে সেইড, এটা নিয়ে কোনো চেঞ্জ হয় নাই। আমার এখন রিপোর্টিং ভার্ব নিয়ে খেলতেছি, পার্সন বা টেন্স ওগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, 5টা প্যারামিটার ছিল, ফার্স্ট প্যারামিটারে আসি, শুধু রিপোর্টিং ভার্ব আমরা দেখবো এখন। হ্যাঁ, তারপর 5টা একসাথে তো প্র্যাকটিস করবোই, বাট রিপোর্টিং ভার্ব হচ্ছে আমার ফার্স্ট প্যারামিটার, ফার্স্ট চেঞ্জিং। তাহলে এখানে সেইডই থাকবে কখন? যখন অবজেক্ট থাকবে না। ক্লিয়ার? ডান। নেক্সট হচ্ছে যখন অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকলে কী হবে? সেইড হয়ে যাবে টোল্ড, সেইড হয়ে যাবে টোল্ড, আর সেইড টু যদি থাকে তাহলে টোল্ড, একই জিনিস আর কি, মানে টোল্ড হয়ে যাবে, ঠিক আছে? সো সেইড টোল্ড হয়ে যাবে, আর সেইড টু থাকলে টোল্ড হয়ে যাবে, একই জিনিস। হ্যাঁ, টোল্ড হয়ে যাবে, যেটাই থাকুক, সেইড থাকুক,
সেইড টু থাকুক টোল্ড হয়ে যাবে। এক্সাম্পল দেখি, রিকু সেইড টু সাকিব ইউ আর আ গুড অফিসার। আচ্ছা এখানে কোয়েশ্চেন মার্ক হবে না, তাই তো বলি কোয়েশ্চেন মার্ক কই থেকে আসলো? এই কালার তো নাই। আচ্ছা আচ্ছা বুঝে নিও, প্যারা নেই। এখানে হচ্ছে ঠিক আছে, কেটে দিছি দাড়ি। আচ্ছা তাহলে রিকু সেইড টু সাকিব ইউ আর আ গুড অফিসার, এখানে ফুল স্টপ আছে। ওকে, তাহলে কি হলো, সেইড টু আছে তাই না, সেইড টু আছে। তাহলে সেইড টু থাকলে কি হয়, সেইড টু থাকলে কি হয় এটা আমরা ভুলে যাই। আমরা জানি যে এখানে অবজেক্টের খেলা, তার মানে অবজেক্ট যদি থাকে টোল্ড হয়ে যাবে, এটা হচ্ছে কথা। তাহলে সেইড টু সাকিব কাকে বলছে, অবজেক্ট আছে, অবজেক্ট কে, সাকিব। এটাকে কি বলতেছি, অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব। তাহলে অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব আছে উইচ ইজ সাকিব। তাহলে সাকিব হচ্ছে যেহেতু অবজেক্ট আছে, আমি চলে যাব কি এই রুলে, এই রুল আমাকে বলতেছে টোল্ড হয়ে যাবে। তাহলে সেইড টু আর থাকলো না, হয়ে গেল টোল্ড সাকিব। তাহলে রিকু টোল্ড সাকিব দ্যাট হি ওয়াজ আ গুড অফিসার। এটা ডিটা কেটে যাচ্ছে কেন, আমি ডি কাটবো না, এদিকে আবার ইউ কেটে গেছে। আচ্ছা, রিকু টোল্ড সাকিব দ্যাট হি ওয়াজ আ গুড অফিসার। ওকে ডান, ওকে ক্লিয়ার। দেখো, অলওয়েজ চেক ওয়েদার দ্য রিপোর্টিং ভার্ব হ্যাজ অ্যান অবজেক্ট আ পার্সন বিং টোল্ড বিফোর ডিসাইডিং সেইড অর টোল্ড। তার মানে যে সেইড বা টোল্ড এটা লিখবো কোনটা, এটা নিয়ে কনফিউশন সবারই হয়, মানে অনেকেরই হয়। এই কনফিউশনটা দূর করার ওয়ে হচ্ছে আমার রিপোর্টিং ভার্বে অবজেক্ট আছে অর নাই, শেষ। যদি থাকে তাহলে টোল্ড, যদি না থাকে তাহলে কি, কোনো চেঞ্জ নাই, সেইড সেইডে থাকবে। ওকে বুঝতে পারছি, অনেক অনেক ইজি না? ক্লিয়ার, ওকে ঠিক আছে, চলো আগে। নেক্সট হচ্ছে দেখো ভাইয়া, চেঞ্জিং রিপোর্টিং ভার্ব উইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতেছিলাম যে সেন্টেন্সের 5টা টাইপ আগে দেখবো এই রিপোর্টিং ভার্বের চেঞ্জের মধ্যে, 1 নম্বর প্যারামিটারে আসি। তাহলে চলো নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে দেখো, রিপোর্টিং ভার্ব সেইড যদি থাকে ওটা আস্ট হয়ে যাবে, আস্ট হয়ে যাবে। কেন? কারণ এই যে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি, কোয়েশ্চেন টাইপের, জিজ্ঞাসাবোধক কিছু একটা, তাই না? এটা তো বুঝতে পারি, জিজ্ঞাসাবোধক বাক্য আর কি। হ্যাঁ, এই যে সেন্স দি সেন্টেন্স দ্য কোয়েশ্চেন। এক্সাম্পল দেখো, উইল ইউ বাই মাই হেয়ার, আস দিয়া। এটা আলিম 24-এ আসছিল। হ্যাঁ, এইচএসসি আলিম, আলিম ইজ অলসো, বুঝতে পারতেছো, মানে মাদ্রাসা বোর্ডে আর কি। হ্যাঁ, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে ইনফ্যাক্ট মাদ্রাসা বোর্ডে আমাদের অডিয়েন্স আসো, হ্যাঁ, অনেকে ভিডিও দেখো। আচ্ছা, তো দেখো, উইল ইউ বাই মাই হেয়ার, আস দিয়া, মানে জিনিসটা দেখো অনেক ইজি। এখানে দিয়া আস মারিয়া। আচ্ছা, মারিয়া লিখছি বা লেখা হয়েছে কারণ হচ্ছে এই যে, মানে এটা একটা ওই যে বলছিলাম রানিং প্যারাগ্রাফ। হ্যাঁ, রানিং প্যারাগ্রাফ মানে কি, কনটেক্সট আছে। এটা তো হঠাৎ করে তোমাকে বলে নাই যে ওকে লেখো উইল ইউ বাই মাই হেয়ার আস দিয়া, এটাকে ন্যারেশন করো, এমনি বলবে না, একটা প্যাসেজ দিয়ে দিছে। তো এই প্যাসেজে ধরো যে পার্সনটা ছিল ওটা মারিয়া বা মানে কিছু একটা ছিল আর কি, অন্য পার্সন ছিল, এই জন্য আর কি ওই কনটেক্সটে আসছে। সো এই কনটেক্সটে দেখো, যদি ধরো এখানে ইউটা ধরো মারিয়া নামের কেউকে বলতেছে বা কাউকে বলতেছে, তাহলে তুমি ডিরেক্টলি এটাকে ন্যারেশন করে দিবা, দিয়া আস মারিয়া ইফ শি, কেন শি, এই যে ইউ, হ্যাঁ ইউটা আসলে কি মারিয়া, ইফ শি উড, তাহলে এই যে উইল হয়ে যায় উড। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো, আমরা আপাতত রিপোর্টিং ভার্বে আসি। তাহলে মেইন কথা হচ্ছে, এগুলো আমরা পরে দেখি। তাহলে মেইন কথা হচ্ছে আমার ছিল কি, এই যে আস্ট আছে, আস্ট হয়ে গেল, মানে এখানে সেইডার থাকবে না আর কি, ঠিক আছে? সো রিপোর্টিং ভার্ব এখানে বলতে পারবে না যে উইল ইউ বাই মাই হেয়ার, সেইড দিয়া, সেইড দেওয়া হবে না, জিজ্ঞাসা করছে তাই না? তাহলে জিজ্ঞাসা করছে, তাহলে আস্ট হয়ে যাবে। তাহলে আমি সুন্দর করে আস্ট বসাচ্ছি, এটাই। বাকিগুলো পরে দেখতেছি, একসাথে একটু দেখলে প্যারা হয়ে যাবে। দেখো, উইল ইন দি কোয়েশ্চেন চেঞ্জেস টু উড ইন ইনডিরেক্ট, এটা একটু দেখে ফেলি। ফলোইং দি WH ওয়ার্ড অর ইয়েস নো কোয়েশ্চেন রুলস, if or whether introduces the indirect WH less question. আচ্ছা, হ্যাঁ এটা দেখে ফেলি। তাহলে এই যে আস্ট আছে, তাহলে এখানে পাস্টে চলে গেছে। সো উইল আছে, এটা হয়ে যাবে কি উড। ওকে, এটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা যখন ওই যে টেন্স আর ভার্বের ব্যাপার স্যাপার দেখবো, ওই থার্ড প্যারামিটারটা বা সেকেন্ড প্যারামিটার যেটাই ছিল ওইটা যখন আসবে তখন আমরা দেখতেছি। ওকে, আচ্ছা আপাতত বুঝলাম যেখানে আস্ট হবে, দ্যাটস ইট। চলো নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে চেঞ্জিং রিপোর্টিং ভার্বে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে কি বলে দেখো, সেইড অর সেইড টু ইজ রিপ্লেসড বেসড অন মিনিং। এখানে কোনো ফিক্স নাই যে সেইড, সেইড টু বা টোল্ড বা আস, এরকম কিছু না, ফিক্স কিছু নাই। এটা ডিপেন্ড করবে মিনিংয়ের উপরে। কার উপরে? মিনিংয়ের উপরে। চলো দেখি কি হয়। যদি রিকোয়েস্ট থাকে ভাইয়া, রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্টেড হয়ে যাবে। হ্যাঁ, মানে সেইডের ক্ষেত্রে। তারপরে হচ্ছে অর্ডার বা কমান্ড থাকে, মানে যখন চেঞ্জ করতেছি, ধরো এখানে সেইড আছে বা ওই টোনটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে আমি রিকোয়েস্টেড হয়ে যাবো, রিকোয়েস্টেড বসাবো। বা ওই সেন্টেন্সের যে স্পিচটা, মানে রিপোর্টের স্পিচ বেসিকলি,
বা ওই সেন্টেন্সটা যদি আমাকে সামথিং রিলেটেড টু রিকোয়েস্ট বুঝায় বা অর্ডার বা কমান্ড বুঝায়, আমি অর্ডার্ড কমান্ডেড দিয়ে দিব। অ্যাডভাইস বুঝাইলে অ্যাডভাইস দিয়ে দিব, হ্যাঁ। প্রহিবিশন বুঝাইলে ফরওয়ার্ড দিয়ে দিব। ফরওয়ার্ড বেসিক্যালি কি V2 অফ ফরওয়ার্ড, তাই না? আচ্ছা, তারপরে কি এগুলো V2তে লেখা হয়েছে, মানে সেইট ধরে আর কি। তাহলে ফরগিভনেস বেগড হয়ে যায়, নাথিং স্পেসিফিক যদি হয় তাহলে টোল্ড হয়ে যাবে, ঠিক আছে? নাথিং স্পেসিফিক মানে ধরো এরকম বোঝা যাচ্ছে না যেটা রিকোয়েস্ট নাকি অর্ডার নাকি ফরগিভনেস, এগুলো বোঝা যাচ্ছে না, তাহলে আমি জাস্ট টোল্ড বসাই দিব। ওকে, আচ্ছা। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখো, অ্যাডভাইস আর অ্যাডভাইস অনেক বেসিক জিনিস, বাট আমরা অনেক ভুল করে থাকি। এখানে সি, এখানে এস, কেন বলো? কেন? জানি 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 জানি, বলো। ভিডিওটা পজ করে একটু কমেন্ট করে দাও। ওকে, চলো। আচ্ছা, সো অ্যাডভাইসড, এই এসটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি ভার্ব, আর এই যে সি আছে এটা হচ্ছে নাউন। এই তো, দ্যাটস ইট। ওকে, এটা নিয়ে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। তারপর দেখো, ফাদার সেইড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। হ্যাঁ, ফাদার বলছে এই যে টু মি গো হোম অ্যাট ওয়ান্স, তাহলে এই যে একবারে বাসায় যাও, তাহলে একটা অর্ডার টাইপের জিনিসপাতি আসতেছে। তাহলে ফাদার অর্ডার্ড মি, হ্যাঁ, অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো এই যে টোল্ড বা সেইড টু না হয়ে অর্ডার চলে আসলো। এখানে কিন্তু সেইড টু এ আছে, বাট এটাকে যখন আমি ট্রান্সফার করছি বা ট্রান্সফর্ম করে ইনডিরেক্ট স্পিচে নিয়ে গেছি, তখন আমি কি অর্ডার বসাচ্ছি বেসড অন দি টোন বা বেসড অন দি আমাদের রিপোর্টের স্পিচ। এখানে বলতেছে যে গো হোম অ্যাট ওয়ান্স, অবশ্যই তোমাকে আস্তে করে, মানে জাস্ট নর্মালি বলবে না যে নাথিং স্পেসিফিক না, এটা যে গো হোম অ্যাট ওয়ান্স। গো হোম অ্যাট ওয়ান্স অবশ্যই একটু, মানে একটু বুঝতে পারতেছে অর্ডার টাইপের, তাই না? পাপা ধমক দিতেছে। আচ্ছা, সো নর্মালি ভাবলে অর্ডারই হয়, অর্ডার মি টু গো হোম অ্যাট ওয়ান্স। বুঝতে পারছি? ওকে, ডান, চলো। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। ভাই, অপটেটিভ সেন্টেন্সে আমরা দেখো যে রিপোর্টিং ভার্বটা উইশড বা প্রেড হয়ে যায়, অ্যান্ড মে মাইট ইজ অ্যাডেড আফটার দি সাবজেক্ট অফ দি রিপোর্টেড স্পিচ। আচ্ছা, ওই যে যখন পাস্ট হয়ে যাবে মে মাইট হয়ে যাবে। দেখো, ফাদার সেইড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে ফাদার উইশড দ্যাট, তাহলে যে সেইড টু এটা উইশড হয়ে গেল, কারণ মে ইউ বি হ্যাপি এটা যে আমাদের অপটেটিভের যে নর্মাল কন্ডিশন, হ্যাঁ, মে বা মানে এটা প্রার্থনামূলক যেটাকে বলে, হ্যাঁ। আচ্ছা, বা আশীর্বাদমূলক বা ওই তো একটা উইশ টাইপের জিনিস থাকবে, হোপফুল একটা টোন থাকবে, হ্যাঁ, অপটিমিস্টিক একটা টোন থাকবে। আচ্ছা, সেই যে উইশড হয়ে যাচ্ছে সেইড টু বির জায়গায়, আর দ্যাট আই মাইট বি হ্যাপি, এই যে সাবজেক্ট চেঞ্জ হচ্ছে ওটা আমরা পরে আসতেছি। বাট মেইন কথা এই যে সেইড টু উইশড হয়ে গেল, আর মে আছে, মেটা মাইট হয়ে গেল, কারণ এটা পাস্টের খেলা, এই যে সেইড আছে এই জন্য। ওকে, তোমাদের মোস্ট অফ দি কেসে দেখবা যে পাস্টেই সব চেঞ্জ করা লাগতেছে, কারণ সবাই ভুল করে পাস্টটা, এই জন্য। ঠিক আছে, ন্যারেশন কিন্তু শুধু পাস্ট না, প্রেজেন্টেও হয়, ফিউচারেও হয়, তাই না? কিন্তু এখানে পাস্টের জিনিসপাতি দিয়ে এক্সাম্পল দেওয়া হচ্ছে, কারণ ওইটাই বেশি আসে এক্সামে। ঠিক আছে, ওকে। মাদার সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, একই জিনিস। তাহলে এই যে মে আল্লাহ ব্লেস ইউ, এটা নর্মালি উইশ, তো ঠিক আছে, এটা প্রেইডও হয়, তাই না? তাহলে প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, মাইট, তাহলে মে হয়ে গেল মাইট, সেইড টু হয়ে গেল প্রেইড। ওকে, বা প্রেইড দ্যাট। ওকে, চলো। নেক্সট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কী হয় দেখো, রিপোর্টিং ভার্ব সেইড ইজ রিপ্লেস বাই ফ্রেজ ম্যাচিং দি ফিলিং এক্সপ্রেসড। দেখো, জয় বা ডিলাইট যদি থাকে তাহলে এক্সক্লেইমড উইথ জয় বা ডিলাইট, সরো বা গ্রিফ যদি থাকে তাহলে এক্সক্লেইমড উইথ সরো গ্রিফ, মানে এই যে এক্সক্লেইমড উইথ, এই টার্মটা আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। তারপর দেখো, সোয়ারিং বাই গড হলে সোয়ারিং বাই, সেইং গুড বাই হলে বেইড গুড বাই। এগুলো একটু ফিক্সড রুল, কিছু করার নাই, একটু কষ্ট করে যদি মনে রাখতে পারি তাহলে আসলে আমাদের জন্য ভালো, নাহলে মার্কস পাবো না, হ্যাঁ, মনে রাখতে হবে। আচ্ছা, তো এটাই আমাদের হচ্ছে এগুলো এক্সক্লেইমড ওয়ার্ডটা বা সোয়ারিং ওয়ার্ডটা কঠিন কিছু না কিন্তু, হ্যাঁ, কঠিন না, ইজি। এক্সক্লেইমড, সোয়ারিং, বা যে বেইড ফেয়ারওয়েল বলি না, বেইড ফেয়ারওয়েল, এরকম বেইড গুড বাই। আচ্ছা, চলো। দি বয় সেড হুররা উই হ্যাভ ওন দি ম্যাচ, তাহলে এই যে হুররা আমরা জানি এটা হচ্ছে জয় বুঝায়, মানে এই যে জিতছে, উই হ্যাভ ওন দি ম্যাচ, এটা তো কষ্ট না, অবশ্যই জয় টাইপের কিছু বোঝাচ্ছে। তাহলে এই জন্য বুঝবো দি বয়েজ এক্সক্লেইমড উইথ জয়, তাহলে এই যে সেইটটাকে আমরা ট্রান্সফর্ম করে এক্সক্লেইমড উইথ জয় লিখে ফেললাম, তারপরে বাকিটা হয়েছে দ্যাট দে হ্যাড ওন। এটা কেন হইলো এটা আমরা টেন্সে পরে শিখতেছি, বাট এখানে আমরা শিখলাম যে সেইড টু এক্সক্লেইমড হয়ে গেল। তারপরে দেখো সেইড হোয়াট আ ফুল আই অ্যাম, তাহলে কি ওয়ান্ডার হয়ে গেল, তাহলে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার। ঠিক আছে, ও নিজের প্রতি অনেক অবাক হয়ে গেছে যে আমি এত বোকা, হ্যাঁ, তাহলে ওয়ান্ডার। ওকে, সো এই যে এক্সক্লেইম উইথ ওয়ান্ডার, এই আর কি মোরলেস এগুলোর মধ্যেই থাকে, এর বাইরেও থাকতে পারে, কমন সেন্স খাটায় দেখবা যে ওইটা আসলে কী প্রকাশ করতেছে, তারপর এক্সক্লেম উইথ দ্যাট পার্টিকুলার জিনিসটা যেটা প্রকাশ করতেছে, বুঝছো? আর বাট মোরলেস এর মধ্যেই থাকবে।
ওকে, চলো আগে। নেক্সট হচ্ছে দেখো আমাদের কমা অ্যান্ড ইনভার্টেড কমা। সো আমাদের ওই যে 5টা প্যারামিটারের মধ্যে একটা ডান, একটা সেটা কি ছিল, ওই যে চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, শুধু রিপোর্টিং ভার্ব নিয়ে খেলছি, যে সেড টু টোল্ড, আস্ট, এই যে ইন্টারোগেটিভে, তারপরে যে রিকোয়েস্ট, তারপর অপটেটিভে দেখলাম উইশ প্রেড, তাই না, আর লাস্টে দেখলাম কি এক্সক্লেইমড, তারপর হচ্ছে কি বেইড ফেয়ারওয়েল বা বেইড গুড বাই, এগুলো। তো এগুলো ছিল হচ্ছে চেঞ্জিং রিপোর্টিং ভার্ব। সো মুভিং টু দি আমাদের নেক্সট প্যারামিটার বা নেক্সট চেঞ্জ, সেটা হচ্ছে কমা অ্যান্ড ইনভার্টেড কমা। এটা অনেক ইম্পর্টেন্ট, দেখে ফেলি চলো। রিপোর্টের স্পিচ টাইপ আছে আর কনজাংশন বা প্রিপোজিশন ইউজ আছে, সেগুলোকে আমরা কনজাংশন বলতে পারি। সো কমা অ্যান্ড ইনভার্টেড কমার পরিবর্তে একটা কনজাংশন চলে আসবে, বা ওই যেই ক্লাসিফিকেশনটা মানে যেই চেঞ্জটা হবে ওটা একটু দেখি চলো। সো কী বলছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট চলে আসবে, আমরা অলরেডি দেখছি এগুলা, তাই না, এই যে নর্মালি দেখি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স এই যে চলো, তালহা সেইড আই অ্যাম রিডিং আ বুক, তালহা সেইড দ্যাট চলে আসলো, তাই না, এই যে দ্যাট চলে আসলো, যে ও বলছিল যে ও বই পড়তেছিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে যে দ্যাট চলে আসতেছে এটা অ্যাসার্টিভ এন্ড রুল। তাহলে আমরা জাস্ট রুলগুলো দেখে ফেলি, অনেক ইজি জিনিস বুঝছো, বাট কেন যে প্যারা খাও তোমরা। আচ্ছা, ইন্টারোগেটিভ দেখো, WH ওয়ার্ড অ্যাবসেন্ট, ইয়েস নো কোয়েশ্চেন, ইফ অথবা ওয়েদার। তাহলে WH ওয়ার্ড বাদে যেগুলো থাকবে মানে ইয়েস নো কোয়েশ্চেনে, সেক্ষেত্রে আমি ইফ বা ওয়েদার বসাবো। ওকে, ইন্টারোগেটিভ WH ওয়ার্ড যদি প্রেজেন্ট থাকে, আমরা নর্মালি জানি তো, তাই না, যে ইন্টারোগেটিভ হচ্ছে বা যে কোনো কোয়েশ্চেন হচ্ছে 3 ধরনের হয়, যে কোনো কোয়েশ্চেন 3 ধরনের হয়, তাই না, যে কোনো কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভের সেন্টেন্স যেটাই বললে কেন 3 ধরনের হয়। 3 ধরনের কী কী? একটাকে আমরা বলি হচ্ছে WH কোয়েশ্চেন, একটাকে আমরা বলি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর আরেকটাকে আমরা সবাই চিনি, সেটাকে বলি ট্যাগ কোয়েশ্চেন, তাই না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে মেনলি 3 ধরনের, একটাকে আমরা বলি WH কোয়েশ্চেন, একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা ট্যাগ কোয়েশ্চেন। WH বেসিক্যালি WH ওয়ার্ডস দিয়ে যেগুলো হয়, তাই না, WH ওয়ার্ডস যেগুলো আছে, WH ওয়ার্ডস কী কী বলো তো, আমরা তো জানি, তাই না, হু, উইচ, হোয়াট, ব্লা ব্লা ব্লা, হাউ ইজ অলসো WH ওয়ার্ড। WH আছে এরকম একটা কোয়েশ্চেনমূলক ওয়ার্ড। ইয়েস নো কোয়েশ্চেন কি, যেটাতে তুমি ধরো যেই কোয়েশ্চেনে অ্যান্সারে ইয়েস বা নো বলে হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে ডু ইউ লাইক পিজা, তাহলে তুমি অ্যান্সার দিচ্ছ ইয়েস অথবা নো, তাই না, তাহলে অ্যান্সার একটা পাচ্ছ ইয়েস অথবা নো। সো দিস কোয়েশ্চেন ডু ইউ লাইক পিজা, এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশ্চেন বা ইয়েস নো ইন্টারোগেটিভের মধ্যে পড়ে। ট্যাগ কোয়েশ্চেন আমরা সবাই জানি, তাই না। আচ্ছা, সো WH, ইয়েস নো, ট্যাগ, এই হচ্ছে তোমার নর্মাল কোয়েশ্চেনের ক্লাসিফিকেশন। এখানে আবার কি হইলো? আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম যে যদি WH ওয়ার্ড না থাকে, তার মানে বেসিক্যালি ইয়েস নো কোয়েশ্চেন, আর এটা হচ্ছে WH কোয়েশ্চেন। সো ইন্টারোগেটিভ যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে, তাহলে ইফ আর ওয়েদার আনবে, আর যদি ইন্টারোগেটিভে WH কোয়েশ্চেন থাকে, তাহলে WH ওয়ার্ডটাই চলে আসবে, বুঝছো, এটাই একটু মনে রাখা লাগবে, একটু কিছু করার নাই। আচ্ছা, ইম্পারেটিভের ক্ষেত্রে দেখো, যদি লেটাস আর লেটস তো সেম, তাই না, এটা লেটস মানেই লেটাস। সো লেট বা লেটস থাকে, তাহলে আমি দ্যাট বসাবো, আর যদি লেট না থাকে তাহলে আমি টু বসাবো, বুঝতে পারছি। অপটেটিভে দ্যাট বসবে, এক্সক্লামেটরিতে দ্যাট বসবে, এগুলো একটু মুখস্থ বা মনে রাখা ছাড়া ওয়ে নেই। বাট তুমি দেখবা, তুমি যখন নর্মালি ট্রাই করতেছো, তখনই দেখবা যে অটোমেটিক্যালি চলে আসতেছে দ্যাট, অটোমেটিক্যালি টু চলে আসতেছে, বুঝছো। সো এই অটোমেটিক্যালি চলে আসতেছে কারণ তুমি এটা আগে পড়ছো, আচ্ছা, বা শুনছো। এটাই বলে না যে শুনতে ভালো লাগে, এই শুনতে ভালো লাগা কই থেকে আসে? শুনতে ভালো লাগা ওইখান থেকে আসে যেখান থেকে হচ্ছে আমরা কারেক্ট জিনিসটা শুনি। সো বেসিক্যালি ছোটোবেলা থেকে আমরা কারেক্ট সেন্টেন্স শুনে শুনে বড় হই, তাই না। সেই যে কারেক্ট সেন্টেন্স শুনে শুনে বড় হইতেই জিনিসটা শুনতে ভালো লাগে। সো আমরা যখন এক্সামে অ্যান্সার করতে চাই, একটা জিনিস শুনতে ভালো লাগতেছে না, ওটা বাদ, শুনতে ভালো লাগতেছে রাইট অ্যান্সার, তাই না। এটা কিন্তু অবশ্যই সবসময় খাটবে না, যারা আইবিএ প্রিপারেশন নিবা কয়েকদিন পরে রিয়েলিটি চেক খাবা, বাট ইয়া। আচ্ছা চলো, এটা আবার দাগ কই থেকে আসলো? চলো নেক্সট হচ্ছে ভাই চেঞ্জিং টেন্স। হ্যাঁ, টেন্স, তো টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হলে এগুলো একটু আমাদের মাথায় রাখা লাগবে। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট যদি ডিরেক্টে থাকে, তাহলে ইনডিরেক্টে পাস্ট ইনডেফিনিট হবে। তারপরে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, অনেক ইজি। প্রেজেন্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট। আচ্ছা,
পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক ভুল করি। সো এটা কিন্তু মাথায় রাখা লাগবে। ওকে ওকে, তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এরা হচ্ছে অল্টারনেট লাভ দিচ্ছে, বুঝছো? অল্টারনেট লাভ দেওয়া মানে তো বুঝি একটা গ্যাপ দিয়ে আরেকটা। সো বেসিক্যালি পাস্ট ইনডেফিনিটের পরে কে পাস্ট কন্টিনিউয়াস না, সিকোয়েন্সিয়ালি যদি আসি, সো ও একটা গ্যাপ দিয়ে অল্টারনেটে চলে গেল, ক্লাস 8 থেকে 10 উঠে গেছে, ঠিক আছে? তো পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট মনে রাখার জন্য বলতেছি। পাস্ট কন্টিনিউয়াসের পরে কার হওয়ার কথা? পাস্ট পারফেক্ট আসার কথা, বাট ওকে নিচে থেকে বা ওর কনভার্সন কোথায় হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ক্লাস 9 থেকে 11 উঠে গেছে, বুঝছো? এটি। আর পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, ও কি লাভ দিয়ে যেতে পারবে? ওর তো ধরো ক্লাস 13 নাই, ধরো ও 12 পর্যন্তই পড়বে, ও 11-এ পড়ে, হ্যাঁ ফর এক্সাম্পল, তাহলে কিন্তু যেতে পারবে না। যদি নো চেঞ্জ, হ্যাঁ আমরা ব্যাক করতে পারবো না, সো সামনে যাবে নো চেঞ্জ। জাস্ট মনে রাখার জন্য এগুলো একটু খাটাতে পারো, এগুলো আমি মনে রাখতাম, একটা মানে ছোটোখাটো ট্রিক, ঠিক আছে? এটাই। আচ্ছা, তারপর দেখো শুড শুড থাকবে, উইল অথবা শ্যাল উড হয়ে যাবে, তারপরে ক্যান কুড হয়ে যাবে, মে মাইট হয়ে যাবে, মাস্ট ডিপেন্ড করবে, হ্যাড টু মাস্ট উড হ্যাভ টু, হ্যাঁ এটা কিসের উপর ডিপেন্ড করবে একটু পরে দেখতেছি আমরা। ইউজ টু নো চেঞ্জ, উইশ নো চেঞ্জ, হ্যাঁ। সো এই যে মাস্ট নিয়ে একটু কাহিনী আছে, মাস্ট ওরে বাবা, আচ্ছা মাস্ট নিয়ে একটু কাহিনী আছে, এটা আমরা দেখি যে মাস্ট কখন হ্যাড টু হবে, কখন মাস্টই থাকবে, কখন উড হ্যাভ টু হবে। চল, সো মুভিং অন, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে। If the reporting verb is in the past tense, only then will tense and verb change inside the inverted comma. আচ্ছা ঠিক আছে, past tense থাকলে চেঞ্জ হবে। ওকে, মাস্ট যদি প্রপারনেস বোঝায়, কি বোঝায়? প্রপারনেস বোঝায়। মাস্ট যদি প্রপারনেস বোঝায় তাহলে চেঞ্জ হবে না। মাস্ট যদি নেসেসিটি বোঝায় তাহলে হ্যাড টু হয়ে যাবে। মাস্ট যদি অ্যাডভাইস বোঝায় তাহলে উড হ্যাভ টু হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার মাস্টের তিনটা ইউজেস, ঠিক আছে? তাহলে কখন উড হ্যাভ টু হবে, কখন মাস্টই থাকবে এবং কখন মাস্ট হ্যাড টু হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের জিনিসপাতি। ওকে, যদি নেসেসিটি বোঝায় হ্যাড টু অনেকবার আসবে, যদি প্রপারনেস বোঝায় তাহলে চেঞ্জ হবে না, মাস্টই থাকবে, আর যদি অ্যাডভাইস বোঝায় তখন উড হ্যাভ টু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপর কি, শ্যাল ইজ নেভার চেঞ্জ টু শুড ইন অ্যানি কনটেক্সট। তাহলে এখানে কি ছিল দেখো, এখানে ছিল হচ্ছে উইল অথবা শ্যাল উড হয়ে যাবে। শ্যাল কি শুড হওয়ার কথা না, বাট শ্যাল কিন্তু শুড হবে না। তাহলে শুড হচ্ছে শুড হবে, মানে শুড যদি থাকে শুড হবে, মানে ওটা চেঞ্জ হচ্ছে না। বাট এই যে শ্যাল যেটা আছে ওটা কিন্তু শুড হয়ে যাবে না, এটা শুড হবে না, এটা উড হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখা লাগবে। সো এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে শ্যাল ইজ নেভার চেঞ্জ টু শুড, শ্যাল ইজ নেভার চেঞ্জ টু শুড ইন অ্যানি কনটেক্সট, ঠিক আছে? ওকে, তারপর দেখো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট চেঞ্জ ইভেন ইফ ইট রিপোর্টস অ্যান ইটার্নাল ট্রুথ। আচ্ছা, তার মানে পাস্টে হলেই খালি চেঞ্জ হবে, প্রেজেন্ট ফিউচার চেঞ্জ হবে না। যেমন দেখো, হি সেজ আই অ্যাম আ বয়, তাহলে এটা চেঞ্জ করলে কী হবে? হি সেজ দ্যাট হি ইজ আ বয়। তাহলে এখানে ইজ কিন্তু ইজি আছে, মানে মানে বেসিকলি এম তো বসবে না, কারণ পার্সন চেঞ্জ হয়ে গেছে। পার্সনের উপর বেস করে, সাবজেক্টের উপর বেস করে আমার ভার্ব বসবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সেখানে সাবজেক্ট যেহেতু হি, তাহলে হি এর পরিবর্তে আমার ইজ বসছে, তাই না? হি এর পরিবর্তে তার এম বসতে পারবে না, বুঝতে পারছি? তাহলে এই জন্য হি ইজ হয়েছে। ওকে, ডান, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে টেন্সের ব্যাপার স্যাপার। চলো মুভিং অন টু দি চেঞ্জিং পার্সন। তাহলে চেঞ্জিং পার্সন কী ভাই? ওই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর খেলা হবে। তাহলে দেখো, ফার্স্ট পার্সন প্রোনাউন ইন রিপোর্টেড স্পিচ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। মানে কি? সব ভুলে যাও, এটা দেখি। হি সেড টু মি আই হ্যাভ ডান দি ওয়ার্ক। তাহলে এই আইটা কে? ও আমাকে বলছে যে আমি কাজটা করছি, ও আমাকে বলছে যে নাই, ও আমাকে বলছে আমি কাজটা করছি। তাহলে যে আমিটা কিন্তু ও, ঠিক আছে, হি। তাহলে হি সেড টু মি আই হ্যাভ ডান দি ওয়ার্ক, তাহলে এই আইটা হচ্ছে বেসিকলি আমার এই হি। আর এই হিটা কে বলো তো? এই হিটা হচ্ছে আমার, দেখো, সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব। আমরা আগে পড়ে আসছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। তাহলে দেখো, হি সেড টু মি, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টও আছে, সাবজেক্টও আছে, এগুলো ক্লিয়ার। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে বেসিকলি সেইড, তাহলে এটার সাবজেক্ট হি, এটার অবজেক্ট মি। তাহলে দেখো এই আইটা, বা দেখো ফার্স্ট পার্সন প্রোনাউন ইন রিপোর্টেড স্পিচ, তাহলে এই ফার্স্ট পার্সন প্রোনাউন, এটা আই কি ফার্স্ট পার্সন প্রোনাউন, এটা রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে ওইটা ডিপেন্ড করবে অন দি সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, তাই না? এই যে রিপোর্টিং ভার্ব, ওইটার সাবজেক্ট হি, তাহলে এটা হয়ে যাবে হি, বুঝছি? বাকিটা হি টোল্ড মি, কারণ ওই যে অবজেক্ট আছে।
দ্যাট চলে আসতেছে কারণ আমরা দেখছি এই যে কমা ইনভার্টেড কমা রুলস, তাই না? অ্যাসার্টিভে কী হয়, দ্যাট চলে আসে। হি হ্যাড ডান দি ওয়ার্ক কেন হইলো, কারণ দেখো হ্যাভ ডান আছে, তাহলে হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। দেখছি নাকি দেখি নাই বলো, এক্ষুনি দেখলাম। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ডান 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 ডান, শেষ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দি ওয়ার্ক। বুঝছি? ক্লিয়ার? অনেক ইজি। তাহলে এই যে 5টা প্যারামিটার জানবো, সবগুলো মাথায় রাখবো, আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি ব্রো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি সেকেন্ড পারসন প্রোনাউন ফলোজ দি অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব। তাহলে অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব কি আমরা জানি, ওকে। সেকেন্ড পারসন প্রোনাউন মানে কি? সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ, এর প্রোনাউনও আসলে ইউ, তাই না? তাহলে দেখো হি সেইড টু মি ইউ ডিড দি ওয়ার্ক, তার মানে ও কিন্তু আমাকে বলছে। তাহলে দেখো হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দি ওয়ার্ক, তাহলে এখানে কিন্তু অবজেক্ট, এটা ছিল সাবজেক্ট, হ্যাঁ। তাহলে এইখানে মি আছে, দেখছো, মি আমাকে বলছে, তাহলে এটা অবজেক্টকে ফলো করবে। আমরা জানি রিপোর্টিং ভার্ব সেইড, এখানে সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব কে হি, এখানে অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব কে মি, তাই না? আর এই যে ইউ, এটাকে আমরা বলতেছি কি সেকেন্ড পারসন প্রোনাউন অফ দ্য রিপোর্টেড স্পিচ। এই যে সেকেন্ড পারসন প্রোনাউন, সেকেন্ড পারসন প্রোনাউন ইউ। তাহলে এই ইউটা যে চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে কি হবে, হবে হচ্ছে দি অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, যেটা হচ্ছে আমাকে বলছে, ও আমাকে বলছে। তাহলে আমি কাজটা করছি কিনা, তাই না? তাহলে হি সেইড টু মি ইউ ডিড দি ওয়ার্ক উইল বি কনভার্টেড টু হি টোল্ড মি দ্যাট, দ্যাট কেন আছে আমরা জানি, আই হ্যাড ডান দি ওয়ার্ক। তাহলে যে ডিড আছে, হ্যাঁ ডিড আছে, তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট লাভ দিবে, সরি পাস্ট ইনডেফিনিট লাভ দিবে। কোথায় লাভ দিবে? অল্টারনেটভাবে লাভ দিবে। তাহলে পাস্ট ইনডেফিনিটের পরে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, বাট এখানে যাবো না, ও এখান থেকে এইখানে চলে আসবে, হুইচ ইজ পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে হয়ে গেল কি, ডিড থেকে হয়ে গেল হ্যাড ডান। বুঝতে পারছি? এগুলো একটু বুঝি কষ্ট করে, আর কিছু লাগবে না। এরপরে যখন বোর্ডের কোয়েশ্চেন প্যাসেজ দিবে, একটা দুইটা করে সব পারবা, বাকিগুলো অনেকগুলো দিয়ে রাখছি, জাস্ট নিজে প্র্যাকটিস করবা, বুঝছো? অনেক ইজি। তাহলে দেখো কি হচ্ছে, হি সেইড টু মি ইউ ডিড দি ওয়ার্ক, হ্যাঁ। তাহলে হি টোল্ড মি কেন হলো, কারণ অবজেক্ট আছে, অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব আছে, টোল্ড হয়ে গেল, ভালো কথা। দ্যাট কেন হলো, আমার কমা ইনভার্টেডের কনজাংশনের রুল, অ্যাসার্টিভ। তারপর ইউটা আই কেন হইলো, আমরা এই রুলই দেখলাম যে যখন সেকেন্ড পারসন প্রোনাউন থাকবে, তখন আমার অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব ফলো হবে, রাইট? আচ্ছা, ডিড দি ওয়ার্ক আছে, উইচ ইজ পাস্ট ইনডেফিনিট লাভ দিবে, পরের টানা অল্টারনেট, ওটা কি পাস্ট পারফেক্ট হয়ে গেল, পাস্ট পারফেক্ট হ্যাড ডান, শেষ। বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডান। চলো নেক্সট হচ্ছে দেখো, ইফ নো অবজেক্ট এক্সিস্টস চেঞ্জ সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ টু থার্ড পারসন। আচ্ছা, যদি অবজেক্ট না থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে থার্ড পারসনে চেঞ্জ করে দিব। যেমন কি হি সেইড আই ওয়েন্ট দেয়ার, এখানে সাবজেক্ট নাই, তাহলে টোল্ড হবে, হবে না, হি সেইডই হইলো নর্মাল, এর আমরা জানি। দ্যাট কেন হইলো জানি, তাহলে এই যে আইটা হয়ে যাবে, আইটা কি, আই হচ্ছে আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, যে সাবজেক্ট অফ দি রিপোর্টেড স্পিচ, ওকে। এটা কি হয়ে যাবে, থার্ড পারসন হয়ে যাবে, থার্ড পারসন হয়ে যাবে। তাহলে দেখো হি আছে, হি হয়ে যাবে, বুঝতে পারছি? থার্ড পারসন হয়ে যাবে, বা বেসিক্যালি দি সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব হবে, হ্যাঁ। এটাই জিনিসগুলো কঠিন লাগতেছে কি বলো, কঠিন লাগলে একটু কমেন্টে জানাও, মানে আমি অনেক মানে কি বলবো, ডাউটফুল হয়ে যাব যদি কেউ বলে যে এর থেকেও ইজিলি বোঝানো পসিবল, ঠিক আছে? আমার মনে হয় না যে এর থেকে ইজিলি ন্যারেশন বোঝানো পসিবল, বা এর থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আগানো পসিবল, ঠিক আছে? আমার মনে হয় না যে কোথাও পাবা এরকম স্ট্রাকচার্ড ওয়েতে জিনিসপাতি, ওকে। আচ্ছা চলো, থার্ড পারসন প্রোনাউন নেভার চেঞ্জেস, থার্ড পারসন প্রোনাউন কখনো চেঞ্জ হবে না, স্বাভাবিক, সে তো সেই থাকবে, তাই না? হি সেইড টু মি, ওকে, তাহলে টোল্ড হয়ে যাচ্ছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক, তাহলে হি কিন্তু হি আছে, তুমি ওভাবেও চিন্তা করো, হি আছে একই, তাই না? আচ্ছা, হি হ্যাড ডান দি ওয়ার্ক, হ্যাড ডান কেন হয়েছে, হ্যাজ ডান আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। প্রেজেন্টের সবগুলো পাস্টে যায়, পাস্টের সবগুলো অল্টারনেটলি লাভ দেয়, বুঝছি? ডান 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 ডান, শেষ 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 শেষ, খেলা শেষ। চেঞ্জিং পারসন খেলা শেষ। অ্যান্ড লাস্টলি চেঞ্জিং অ্যাডভার্ব। ভাইয়া অ্যাডভার্বের চেঞ্জগুলো একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, এগুলো খুব একটা বোঝার কিছু নাই। দেখো দিজ হয়ে যাবে দ্যাট, দিজ হয়ে যাবে দোজ, হেয়ার দেয়ার, অ্যাগো বিফোর, দাজ হয়ে যাবে সো, মানে এই যে ডিরেক্ট স্পিচে যদি ওগুলো থাকে, ইনডিরেক্ট স্পিচে এগুলো হয়ে যাবে। এগুলো নীল কালার করতে ভুলে গেছি, হ্যাঁ, এগুলো কিন্তু ওগুলা আর মানে আরেকটা পার্ট। সো নাও হয়ে যাবে কি দেন, তারপর টুডে হয়ে যাবে দ্যাট ডে, টু নাইট হয়ে যাবে দ্যাট নাইট, টুমোরো হয়ে যাবে দি নেক্সট ডে, দি ফলোয়িং ডে, ইয়েস্টারডে, এগুলো, হ্যাঁ, বুঝতে পারছি?
এই হচ্ছে আমাদের চেঞ্জিং অ্যাডভার্ব। চলো, দুইটা স্পেশাল পয়েন্ট আছে, এটা একটু আমার মনে রাখবো। দেখো, ইট নেভার চেঞ্জেস। ইট নেভার চেঞ্জেস মানে ইট 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 নট যে ইট নেভার চেঞ্জেস, মানে যেই ওয়ার্ডটা ইট ওইটার কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সো ইট কখনো চেঞ্জ হয় না। যেমন দেখি, হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট দাস। আচ্ছা, তার মানে কি বলবো? হি সেড টু মি আছে, তাহলে এখানে অবজেক্ট আছে, টোল্ড হয়ে যাচ্ছে নর্মাল। হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট ইন দ্যাট ওয়ে। এগুলো কেন হয়েছে আমরা জানি, আই কেন আসছে জানি, কুড নট কেন হয়েছে জানি। এই যে ইট আছে যেটা ভাইয়া, এই ইটটা ইটই থাকতেছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ, তাই না? এখানে কোনো চেঞ্জ হবে না, ইট আমার ইটই থাকবে। ওকে, দাজ ইন দ্যাট হয়ে গেছে কেন? আমরা আগের অ্যাডভার্বের এটা জানছি যে দাজ হইলে এই যে সো বা ইন দ্যাট ওয়ে হয়ে যাবে, সো অথবা ইন দ্যাট ওয়ে হয়ে যাবে। এটা একটু পড়ে নিবা, ঠিক আছে? একটু যদি পজ করে একটা রিডিং দাও তাহলেই তো হয়ে যায়, তাই না? আর আমরা তো ফার্স্ট টাইম দেখছি এমন না, কয়েকটা হয়তো ফার্স্ট দেখছি, এই যে হ্যান্ডস ড্যান্স, তাই না? হিদার দিদার, এগুলো যদি একটু ইউজেস কম, বাট আমরা জানবো। আচ্ছা, 2 নাম্বার যে পয়েন্টটা ভাই দেখো, কাম ইন ডিরেক্ট স্পিচ, গো ইন ইনডিরেক্ট স্পিচ। আর যদি ডিরেক্ট স্পিচে অলরেডি গো থাকে তাহলে গোই থাকবে, মানে কি? এগুলো সব ভুলে যাও। দ্য টিচার সেইড টু দি স্টুডেন্ট কাম হেয়ার। হ্যাঁ, তাহলে দেখো এটা কি? এটা আমার ডিরেক্ট স্পিচ, তাহলে ডিরেক্ট স্পিচে কে আছে? কাম আছে, তাহলে ইনডিরেক্ট স্পিচে কে হয়ে যাবে? গো হয়ে যাবে, এটাই বলছে। আর যদি ডিরেক্ট স্পিচে গো থাকতো তাহলে ইনডিরেক্টেও গো হইতো, এটা বলছে, বুঝছো? তাহলে এটাই যে ডিরেক্ট স্পিচে গো কাম আছে, ইনডিরেক্টে গো হয়ে যাবে, কাম আছে গো হয়ে যাবে। বাট যদি ডিরেক্ট স্পিচে গো থাকতো তাহলে ইনডিরেক্টেও গোই থাকতো, এটা চেঞ্জ হইতো না, মানে গো থেকে কাম হবে না, কাম থেকে গো হবে। বুঝতে পারছি? ওকে, এটা একটু মনে রাখবো, তুমি মিনিং ওয়াইজ গেলেও কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, 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 রেডি? চলো, এখন আমরা একটু প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস দেখি। হ্যাঁ, আমরা একটু মানে মেইন যে বেসিক ন্যারেশন কীভাবে করবো ওগুলোর রুলস আমরা দেখছি। হ্যাঁ, একটু প্যাসেজ ন্যারেশনে বা যখন একটু রানিং প্যারাগ্রাফ আসবে তখন একটু যেই জিনিসগুলো মাথায় রাখা লাগবে একটু দেখে ফেলি। এগুলো অনেক ফাস্ট যাবো, বিকজ আমরা ওগুলো মোটামুটি সবই জানি। চলো দেখি, রিড দি হোল প্যাসেজ কেয়ারফুলি। হ্যাঁ, নর্মাল জিনিস আমরা জানবো। আইডেন্টিফাই দি স্পিকার, দি পার্সন স্পোকেন টু অ্যান্ড দি মুড, সেন্টেন্স টাইপ অফ ইট সেন্টেন্স। এটা আসলে ইম্পর্টেন্ট কেন? এই যে আইডেন্টিফাই দি স্পিকার, দি পার্সন স্পোকেন টু, আমি যদি স্পিকারকে না বুঝি তাহলে আমি ফুল প্যাসেজটাই ভুল করব। স্পিকারকে এটা আমার আগে বোঝা লাগবে যে কে আসলে কথা বলতেছে অ্যান্ড কাকে বলতেছে, বুঝছো? মানে এক একটা সেন্টেন্সে তো এক একটা স্পিকার, আর ওই যে ইনভার্টেড কমা থাকবে, মাঝখানে ব্রেক থাকবে, সো ওই জিনিসটা আইডেন্টিফিকেশান আমার ফার্স্ট কাজ। অফকোর্স হোল প্যাসেজটা পড়বো অ্যান্ড এটা বোঝা লাগবে যে কে কোন সেন্টেন্সটা বলতেছে, কাকে উদ্দেশ্য করে বলতেছে, রাইট? দিস ইজ দি ফার্স্ট অ্যান্ড মানে ফরমোস্ট কনসার্ন, মুডটা বোঝা লাগবে। রুল 2 বলতেছে, ইভেন ইফ দি রিপোর্টিং ভার্ব ইজ ইন দি মিডল অর এন্ড অফ দি সেন্টেন্স ইট মাস্ট মুভ টু দি স্টার্ট অফ দি সেন্টেন্স ওয়েন ফর্মিং ইনডিরেক্ট স্পিচ। বুঝতে পারছি? তাহলে ডিরেক্ট স্পিচে মিডলে থাকুক, স্টার্টিংয়ে থাকুক, এন্ডিংয়ে থাকুক, এটাকে ইনডিরেক্টে আমি স্টার্টে নিয়ে যাব। হ্যাঁ, দেখো, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল আস আনোয়ার, এটা হচ্ছে ময়মনসিংহ মোড় 23-এ আসছিল, বুঝছো? ওই যে প্যাসেজের মধ্যে। তাহলে কি হয়ে গেল? আনোয়ার আস হোয়াট কাইন্ড অফ স্টোরিজ, এই যে হোয়াটই আছে কারণ WH কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ এসব টোল্ড, ঠিক আছে? এসব টোল্ড হয়ে গেল। বুঝতে পারছি? ডান। তারপর দেখো, মানে কি এটার মানেটা হচ্ছে এই যে বেসিকলি তোমার রিপোর্টিং ভার্বটা তুমি যদি ফার্স্টের ডিরেক্ট স্পিচে দেখো, আসটা অনেক পরে আসে, আসটা সেন্টেন্সের ফার্স্টের দিকে নাই, তাই না? আনোয়ার আস বলে নাই, আসটা পরে আসছে। বাট আমি যখন ইনডিরেক্ট করতেছি তখন এই আসটা আমার ফার্স্টে চলে আসবে, অ্যাট দি স্টার্ট আনোয়ার আস্ট। বুঝতে পারছি? এটাই বলছে, আর কিছু না। মাই সান সেইড হি আ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দি এস্টেট, তাই না? তাই এই যে সেইড হি, এটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, তাহলে ওকে আগে আনতে হবে। দি ওল্ড ম্যান টোল দেম অ্যাড্রেসিং অফ হিজ সানস, এখানে ওল্ড ম্যান কই থেকে আসলো? ওই যে দিনাজপুর বোর্ড 19-এর যে কোয়েশ্চেনটা ওই কনটেক্সটে আসছে, তুমি ফুল প্যারাগ্রাফটা বা ফুল প্যাসেজটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? বাকিটা কিন্তু ইজি। ওকে, চলো।
রুল 3 বলতেছে রিপিটেড utterances, হ্যাঁ, when a speaker speaks more than once consecutively use connecting phrases for the second and later utterances, মানে যখন বারবার আসবে তখন আসলে বারবার মানে কোনোট করা একটু প্যারা, এই জন্য আমরা কানেক্টিভ ফ্রেজ ইউজ করবো, ঠিক আছে। যেমন দেখো অ্যাসার্টিভ হলে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেইড, তুমি যদি বারবার বলো সেইড 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 একটু বাজে না, এই জন্য সেইড একটু তারপরে অ্যাডেড, হ্যাঁ, অলসো সেইড, এগেইন সেইড, এগুলো করবো আর কি, মানে একটু জাস্ট ঘুরে পেঁচে লেখা, বিকজ বারবার সেইড 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 শুনতে তো খারাপ লাগে। যেমন যে ইউজেসে আমরা প্রোনাউন ইউজ করি, বারবার যদি বলি জিহাদ ডাজ দিস, জিহাদ 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 জিহাদ, তাহলে একটু প্যারা লাগবে। সো একবার জিহাদ বললে তারপর হি 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 লাগাই দিই, তাই না? আচ্ছা, ইন্টারোগেটিভ দেখো অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হোয়াই ডু ইউ বেক, ক্যান্ট ইউ ওয়ার্ক, তাহলে দি মেইড আস্কড হিম হোয়াই হি বেক, দেন অলসো আস্কড হিম and also asked him whether he couldn't work, বাকিগুলো আমরা জানি। মেইনলি এখানে একবার asked him হয়েছে, আবার also asked him, ঠিক আছে। What have you done, ঠিক আছে, the work you have done is very simple, said the mayor. The mayor asked the piper about what he had done and added that, তাহলে ফার্স্ট সেটটা হচ্ছে ইন্টারোগেটিভ, এই জন্য asked হয়েছে, পরেরটা কি অ্যাসার্টিভ, এই জন্য added that হয়ে গেছে, ঠিক আছে। ওকে, বাট ওখানে কিন্তু said ছিল। বুঝতে পেরেছি, অনেক ইজি অনেক ইজি অনেক ইজি। ওকে, চলো আগে। নেক্সট কি? নেক্সট হচ্ছে রুল 4, ইয়েস অথবা নো রিপ্লাই, যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা একটু কনফিউজড হয়ে যাই, এটা একটু দেখিবে। হ্যাঁ, চলো, এটা কি? এটা হচ্ছে ইফ রিপোর্টেড স্পিচে যদি ইয়েস থাকে, রিপোর্টেড স্পিচে ধরো ইয়েস আছে, তাহলে আমি বলবো রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। হ্যাঁ, যেমন ইয়েস সেইড অল দি স্টুডেন্টস, দিনাজপুর বোর্ড 24-এ আসছে, ইয়েস সেইড অল দি স্টুডেন্টস, তাহলে আমি জাস্ট বলবো যে অল দি স্টুডেন্টস রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? একটা পজিটিভ টোনে কথা বলা, তাই না? হ্যাঁ বোধক কথা, এটি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, এটা মানে ইয়েস। তাহলে যেখানে ইয়েস থাকবে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, যেখানে নো থাকবে রিপ্লাইড ইন দি নেগেটিভ। ভেরি গুড, চলো। ইয়েস আই হ্যাভ, হি সেইড, আলিম 25-এ আসছে। তাহলে দেখো ইয়েস আই হ্যাভ, এই শুধু ইয়েসটার পরিবর্তে কিন্তু রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ হবে, বাকিটা কিন্তু থাকবে, ঠিক আছে। সো এটা আবার ভুলে গেলে হবে না যে ইয়েস আছে মানে ফুল সেন্টেন্সে খালি ওটাই হবে না, কিন্তু ইয়েসের পার্টটা রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ হবে, কিন্তু এরপরে আই হ্যাভ, ওটা আই হ্যাভ থাকবে, বা ওই আই হ্যাভটাকে চেঞ্জ করে যেটা করা লাগবে ওটা করব। দেখো দি ম্যান রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড, ঠিক আছে। কেন হি হ্যাড লিখছে বা কি হি হ্যাড ওইটা আবার এখন লাগবে না, ওটা কনটেক্সট দেখলে বুঝতাম। বাট অ্যাডেড দ্যাট লিখছে, অ্যাডেড দ্যাট লিখছে কারণ ওই যে ইয়েসের পরে একবার তো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলে দিছি, আবার ওই যে আই হ্যাড বা আই হ্যাভ, এটা এক্সট্রা একটা কথা বলছে, সো আমি সেইড না বলে অ্যাডেড দ্যাট বললাম, ঠিক আছে। তখন হি হ্যাড হয়ে গেল, ঠিক আছে। ওই আইটা হি হয়ে যাবে, যেটা আমরা একটু আগে দেখলাম, আর হ্যাভ কি হ্যাড হয়ে যায়, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যায়, পাস্ট ইনডেফিনিট। ওকে, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। শেষ শেষ শেষ, খেলা শেষ। চলো মুভিং অন। রুল 5 বলতেছে স্যার অ্যান্ড পোলাইট অ্যাড্রেস। আচ্ছা, যদি ডিরেক্ট স্পিচে স্যার থাকে তাহলে আমি দুইটা ওয়েতে লিখতে পারি। একটা কি অ্যাড্রেসিং এ স্যার, এই পার্টটা, হ্যাঁ, ধরো স্যার হাউ আর ইউ, এই জিনিসটা ধরো অ্যাড্রেসিং এ স্যার হিসাবে আমরা ইনডিরেক্ট স্পিচে লিখতে পারি, অথবা আমি রেসপেক্টফুলি ওর পোলাইটলি এটা লিখতে পারি। হ্যাঁ, রেসপেক্টফুলি ওর পোলাইটলি। ওকে, যেমন দেখো আর ইউ রেডি টু অর্ডার সে দি ওয়েটার, যশোর বোর্ড 24 আসছে। হ্যাঁ, দি ওয়েটার রেসপেক্টফুলি আস্ট, কি রেসপেক্টফুলি আস্ট, ঠিক আছে। আস্ট তো জানি কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেইটা আস্ট হয়ে যাবে, এটা জানি। বাট এখানে যেহেতু স্যার বলছে, তাহলে একটা ওয়ে ছিল যে অ্যাড্রেসিং দি ম্যান বা অ্যাড্রেসিং দি কাস্টমার অ্যাজ স্যার ব্লা ব্লা ব্লা, অর রেসপেক্টফুলি পোলাইটলি। হ্যাঁ, দুইটা ওয়ে, তুমি যে কোনো একটা ওয়ে ফলো করলে হবে। তুমি ইদার অ্যাড্রেসিং এ স্যার বললা, অর তুমি বললা যে রেসপেক্টফুলি বা পোলাইটলি। তাহলে এখানে কি করছে, দি ওয়েটার রেসপেক্টফুলি আস্কড দি কাস্টমার ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার, রাইট? বুঝতে পারছি ভাই? ওকে, খেলা শেষ। তারপর নো স্যার অ্যাকচুয়ালি দিস ওয়ার অলসো মাই মমস লাস্ট ওয়ার্ডস টু মাই ড্যাড বিফোর শি ডাইড ফ্রম আ সিরিয়াস ডিজিজ। আচ্ছা, ওই একই জিনিস, স্যার আছে, তাহলে দেখো রিপ্লাইড রেসপেক্টফুলি। ওকে, তাহলে ওখানে কি রেসপেক্টফুলি আস ছিল, মানে বাকি জিনিসগুলো সেম রাখবা। আমরা এতক্ষণ যা শিখে আসছি ওগুলো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এই রুলগুলো মানে কিন্তু এটা না যে ওইগুলো শেষ, ওইগুলো হচ্ছে একেবারে বেসিক, অ্যান্ড এগুলো হচ্ছে ওই যে চেরি অন দি টপ বলে যেটাকে, হ্যাঁ, একেবারে অ্যাডিশন কিছু। ওকে, চলো নেক্সট। রুল 6-7 কি বলতেছে? রুল 6-7 অ্যাড্রেস অ্যান্ড সোয়ারিং। ওকে,
ইফ সামওয়ান ইজ অ্যাড্রেস বাই ভোকেটিভ, ভোকেটিভ মানে কি দেখো এই যে মাই লর্ড, ইন্ট্রোডিউস ইট অ্যাজ অ্যাড্রেসিং হিম অর হার অ্যাজ, হ্যাঁ মানে কোনো কিছু ডাকতেছে, কোনো কিছু দিয়ে তুমি সম্বোধন করতেছো, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি অ্যাড্রেসিং ইট, বা ওই অ্যাড্রেসিং অমুক ওই পার্সনটা অ্যাজ যেই ভোকেটিভটা আছে বা ভোকেটিভ আছে। দেখো চিরাং বোর্ড 25, ঢাকা বোর্ড 24, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দি চাইল্ড সেড দি ওমেন। তাহলে দেখো অ্যাড্রেসিং হিম অ্যাজ হার লর্ড, এই যে হিম ওই কনটেক্সট আছে, রানিং প্যারাগ্রাফ এখানে পারতেছি না। অ্যাড্রেসিং হিম অ্যাজ হার লর্ড, হারকে ওমেন, দি ওমেন রিকোয়েস্টেড হিম, এই যে প্লিজ আছে, তাহলে প্লিজ আছে রিকোয়েস্টেড, এটা নর্মাল আমার ইম্পারেটিভের নিয়ম, বাট এই রুলটা কি অ্যাড্রেসিং হিম অ্যাজ হার লর্ড, ওই যে ও মাই লর্ড আছে ওইটাকে আমি অ্যাড্রেসিং হিম অ্যাজ হার লর্ড লিখছি, বুঝতে পারছি? ওকে, 7 নম্বর রুল কি বলে, ইফ রিপোর্টেড স্পিচ ইজ ইন্ট্রোডিউসড by Allah, Jove, God, my life, these are replaced by swearing by Allah, swearing by Jove, God, my life. Example, চিরাং বোর্ড 24 দেখছো, by Allah he replied, I will not leave this house until I have heard the stories of my companions, মানে কি swearing by Allah, এই যে by Allah he replied, তাহলে by Allah আছে, swearing by Allah বসাই দিলাম, তারপরে বাকিটা he replied that he would not leave that, মানে বাকি জিনিসটা এই যে উইল উড হয়ে যাবে, হি চেঞ্জ হয়েছে, আনটিল মানে নর্মালি যে আই হ্যাভ, হ্যাঁ এগুলো ইজি, এগুলো আমরা যেগুলো বেসিক শিখছি ওগুলাই, বাট এই রুলটা বলতেছে যে বাই আল্লাহ আছে, এটাকে আমি সোয়ারিং বাই আল্লাহ বসাইলাম, বুঝতে পারছি? শেষ 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 শেষ, খেলা শেষ, খেলা শেষ। আচ্ছা আর অনেক কিছু আছে, অনেক কিছু নাই তো। এক্সট্রা ফ্রেজ অ্যান্ড থ্যাংক ইউ, যেমন দেখো extra phrase outside the inverted commas goes to the start of the indirect sentence, মানে কি দেখো, where is the kettle he asked turning to Dayaram, তাহলে টার্নিং টু দায়ারাম হি আস, মানে এই যে হি আস টার্নিং টু দায়ারাম একটা আলাদা অ্যাক্টিভিটিস আসলো, এই অ্যাক্টিভিটিসটা আমি সেন্টেন্সের ফার্স্টে ওখানে বসাই দিলাম যখন আমি ইনডিরেক্টে কনভার্ট করতেছি, হ্যাঁ এই যে টার্নিং টু দায়া রাম হি আস ওয়ার দি ক্যাটেল ওয়াজ, এই যে ওয়ার ইজ দি ক্যাটেল হি আস ওয়ার দি ক্যাটেল ওয়াজ, এইটুক তো সেম, বাট এই যে টার্নিং টু দায়ারাম এই যে এক্সট্রা পোর্শনটা, হ্যাঁ এক্সট্রা পোর্শনটা এটা আমার চলে আসলো কোথায়, এটা আমার চলে আসলো এখানে, বুঝতে পারছি? এটাই। তারপর ইফ রিপোর্টেড স্পিচ যদি থ্যাংক ইউ থাকে রিপোর্টেড স্পিচে বা স্ট্রাকচার বিকাম, হ্যাঁ তাহলে স্ট্রাকচার কী হয়ে যাবে, থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, হ্যাঁ ওকে, মানে কাকে থ্যাঙ্ক করছে, মানুষকে তো করছে, ওই অবজেক্টটাকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেইড টু দি ব্যাঙ্ক ম্যানেজার, ঠিক আছে, সিলেট বোর্ড 23, তাহলে মিস্টার কালাম থ্যাংক দি ব্যাঙ্ক ম্যানেজার ভেরি মাচ, তাহলে ভেরি মাচটা কেন হয়েছে, কারণ এখানে ভেরি মাচ আছে, ভেরি মাচ না থাকলে জাস্ট থ্যাঙ্কড মিস্টার কালাম থ্যাংক দি ব্যাঙ্ক ম্যানেজার, তাহলে শেষ হয়ে যেত, বাট এখানে ভেরি মাচ আছে তাই ভেরি মাচ বসাইছি, বুঝতে পারছি? ব্যাঙ্ক ম্যানেজার হচ্ছে ওই যে ওই কনটেক্সট তোমার প্যাসেজে যেটা আছে ওই ওয়াইজ বুঝতে পারবা, বুঝছি? চলো নেক্সট হচ্ছে রুল বলতেছে কি, গ্রিটিংস অ্যান্ড ইমপ্লাইড স্পিকার, গ্রিটিংস গুড মর্নিং ইভিনিং নাইট, হ্যাঁ এগুলো থাকলে আমরা সুন্দর করে উইশ বসাই দিব, উইশ, বাকিটা হচ্ছে নর্মাল, যেমন দেখো মানে গ্রিটিংটা তো থাকবেই, আই সেড টু হিম গুড মর্নিং, তাহলে এই জিনিসটাকে যখন ইনডিরেক্ট করবো আই উইশড হিম গুড মর্নিং বা আই উইশড হিম গুড নাইট, ঠিক আছে এটাই। ইফ দ্য স্পিকার or listener is not mentioned, use the speaker and the listener, the person spoken to. Are you coming to my house tomorrow? Yes, I will come tomorrow evening. হ্যাঁ তাহলে দেখো এখানে তোমার মেনশন করা নাই, দেখো ধরো তোমার ওই প্যাসেজে এতক্ষণ তো বলতেছিলাম যে প্যাসেজে আছে, হ্যাঁ হয়তো ওগুলোতে ছিল, বাট এখানে ধরো লেখা নাই, বা যদিও প্যাসেজে তোমার স্পিকার বা যেই শুনতেছে বা দি পার্সন হু আর স্পোকেন টু, যেটা হুম আর স্পোকেন টু মানে যাকে বলা হচ্ছে আর কি, তাহলে এইখানে তোমার কী করতে হবে, যখন তুমি বুঝতে পারবা না কোনো পার্টিকুলার নাম দেয়া নাই, তাহলে কী করতে হবে, দ্য স্পিকার ওয়ার্ডটা আনতে হবে, বুঝছো? দ্য স্পিকার আজ দি লিসেনার, এই যে স্পিকার আর লিসেনার ওয়ার্ডগুলো আনতে হবে। দ্য স্পিকার আজ দি লিসেনার ইফ হি উড কাম টু হিজ হাউস দ্য নেক্সট ডে, দ্য লিসেনার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি উড কাম দি নেক্সট ইভিনিং, তাহলে এখানে যদি পার্টিকুলার কোনো প্রোনাউন না থাকে, সরি পার্টিকুলার যদি প্রপার নাউন না থাকে, বা ধরো কোনো ওই তো মানে বেসিক্যালি মানুষের নাম দেয়া নাই বা ওই মানুষটাকে আমি জানি না, তখন আমি স্পিকার বা লিসেনার এটা আলাদা করে কনভার্ট করে দিব, বুঝতে পারছি? হ্যাঁ চলো বলতেছে কি লাস্ট দুইটা রুল, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ক্রাইড মাটার্ড রিপ্লাইড আস্কড, তাহলে কোনো চেঞ্জ হবে না। দেখো দ্য অথর ইজ ওয়ান্টেড টু ক্রাই আউট
Why are you not with her? How can she let you go away again? সিলেট বোর্ড 25, হ্যাঁ? The authoress wanted to cry out, মানে এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বাকিটা চেঞ্জ হচ্ছে, বাকি যেসব রুলস আছে, why are you আছে, asked হয়েছে, নর্মাল যে ঘুরে গেছে, হ্যাঁ? বাট এই যে ওয়ার্ডগুলো ভাইয়া, হ্যাঁ, ওয়ার্ডগুলো কি কি চলো একটু দেখে ফেলি। cried, হ্যাঁ, তারপর কি muttered, তারপর কি রিপ্লাইড, ঠিক আছে, asked, এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে না। ওকে ওকে, দ্যাটস ইট। রুল 13 অতটা ইম্পর্টেন্ট না, একটু দেখি যদি প্রোনাউন দিয়ে শুরু হয় তারপরে নাউন থাকে সেম মানুষ, তাহলে আমি প্রোনাউন দিয়েই শুরু করব, এটাই বলছে, আর কিছু না। এটাও তো ইম্পর্টেন্ট, মানে ওটাও তুমি বুঝতে পারবা, ঠিক আছে, ও তো প্যারা না। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের রুলস 13টা প্যাসেজের জন্য, অ্যান্ড এর আগে আমাদের বেসিক কোর্স তো ছিল। এখন কাজ কি বলো, এখন কি ক্লাস শেষ, টাটা বাই বাই, এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি, চলো। এখন যদি প্র্যাকটিস করি, বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড কত, ঢাকা বোর্ড 25 বলতেছে কি দেখো, চেঞ্জ দি ন্যারেটিভ স্টাইল অফ দি ফলোয়িং টেক্সট বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ। তার মানে এইখানে যেই রানিং প্যারাগ্রাফের কথা বলতেছিলাম, রানিং প্যারাগ্রাফ মানে কি, ওই যে একটা কনটেক্সটেই লিখতেছে, একটা প্যাসেজ দিয়ে দিছে, সো এই ফলোয়িং টেক্সটটাকে আমি ডিরেক্ট স্পিচে কনভার্ট করব না, ডিরেক্ট স্পিচ তো দিয়ে দিছে, সো ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করবো, রাইট? সো ইনডিরেক্ট স্পিচ, ওকে চলো। Where are you going? said the merchant. I was coming to see you. আচ্ছা, তাহলে কি তোমরা এখন বসে থাকবা? বসে থেকে ভাই করে দেখি, ও ভালোই তো লাগতেছে, 2 দিন পরে এক্সাম, একটু মুভিটা দেখি, ভালোই লাগতেছে। মুভির মতো ক্লাস দেখবা? হ্যাঁ দেখবা, সমস্যা নেই, বাট দেখার মুভির মতো যদি, মানে ধরো তোমার যদি মনে হয় যে না কমফোর্টেবল টাইমে, ফ্রি টাইমে ক্লাসগুলো দেখি, একটু রিভিশন দিই, অফকোর্স ইউ ডু ইট, বাট জিনিসটা একটু কনসেন্ট্রেশন দিয়ে প্রপারলি দেখো, যেন ওই যে দেখতে দেখতে অন্য দুনিয়ায় হারায় না যাও, ঠিক আছে, মানে ক্লাসের মধ্যেই যেন থাকো। সো আমরা যখন এই যে প্র্যাকটিস প্রবলেমগুলো আসতেছে বা যখন কোনো কোয়েশ্চেন করতেছি, একটু পজ করো, পজ করে ভাবো। তো এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করা, ভিডিওটা পজ করে এটা নিজে নিজে সলভ করা, ওকে, নিজে নিজে ট্রাই টু সলভ, ওকে ডান, ঠিক আছে, ধরে নিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে সলভ করে ফেলছো, ওকে চলো। তাহলে দেখো, where are you going? said the merchant. I was coming to see you. What do you want? To earn my bread by the labor of my hands. Do you really want work? said the merchant. Yes, if you have any. Then follow me and carry a box from a shop to my house. I do not see how I can do that, said the youth. তাহলে ফুল প্যাসেজটা পড়লাম, ফুল প্যাসেজটা পড়ে যে স্টেপ 1 বা রুল 1 ছিল, তাই না? ফুল প্যাসেজটা পড়তে হবে, স্পিকারকে, তারপরে দি পার্সন হু ইজ স্পোকেন টু, কাকে বলা হচ্ছে এটা দেখতে হবে। তাহলে এই মোটামুটি আইডিয়া পাইলাম, তারপর হচ্ছে আমি এখন ইয়েতে যাব, সলভ করতে যাব। তাহলে বলো কী হবে? Where are you going? said the merchant. কী হবে? the merchant কাকে বলতেছে বলো? এই যে ইউথ, তাহলে the merchant asked the youth where he was going, নর্মাল, তাই না? নর্মাল, ask the youth কেন হয়েছে? ইন্টারোগেশন আসছে, where are you going আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই জন্য হয়ে গেছে কি where he was going, হি কই থেকে আসলো? ইউথকে বলতেছে, তাই না? ইউথটা কই পাইছি? এই যে সুন্দর করে লাস্টে আমাকে বলে দিছে। তাহলে যখন আমি আইডেন্টিফাই করে নিছি যে আমরা স্পিকার, ফার্স্টলি এখানে স্পিকার হচ্ছে আমার মার্চেন্ট, মানে ফার্স্ট সেন্টেন্সের কথা বলতেছি, মার্চেন্ট, স্টার্টিংয়ে মার্চেন্ট হচ্ছে আমার স্পিকার, আর লিসেনার হচ্ছে আমার ইউথ, ঠিক আছে। তারপরে কি? I was coming to see you. What do you want? এটা কে বলছে বলো? এটা ইউথ বলছে, তাই না? The youth replied that. ওই যে কোয়েশ্চেন করছিল, তাহলে রিপ্লাই হবে he was coming to see him. হিটা কে? হিটা হচ্ছে ইউথ। আচ্ছা, to see him। আচ্ছা, এখানে আমরা করতে পারি, যদি কনফিউশন লাগে তাহলে ব্র্যাকেটে ধরো এই যে হি লিখে, ধরো তোমার যদি কনফিউশন লাগে যে একই সেন্টেন্সে দুইটা আসবে বা দুইটা মানুষ আছে, তখন আমি ব্র্যাকেটে কি করব, সুন্দর করে এই যে ফার্স্ট লেটারগুলো লিখে দেব, হি ইউথ বাই যে হিম মার্চেন্ট, ঠিক আছে, যেন বোঝা যায়। এটা করতে পারো, এটা কিন্তু করা সাজেস্টেড, ঠিক আছে। এই জিনিসটা আমরা করবো যে যখন দেখবা যে হি সি আছে তখন তো প্যারা নাই, মানে যখন ডিফারেন্সিয়েট করা যাচ্ছে তখন প্যারা নাই, বাট ধরো একই সেন্টেন্সে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তখন আমরা যেটা করবো একটা প্রোনাউনের সাথে একটু ব্র্যাকেটে ওই পার্টিকুলার প্রপার নাউনের ইনিশিয়ালটা একটু লিখে দিব, ঠিক আছে, যে আমার স্পিকার বা যে আমার লিসেনার। এই তো তারপর কি বলছে? to earn my bread by the labor of my hands, ঠিক আছে। Do you really want work? said the merchant. এটা কে বলছে?
এটা কিন্তু মার্চেন্ট বলছে। দ্য মার্চেন্ট আস হোয়াট হি ওয়ান্টেড, ইউথ রিপ্লাই দ্যাট হি ওয়ান্টেড টু আর্ন হিজ ব্রেড। আচ্ছা সরি, এটা হচ্ছে তোমার হোয়াট ডু ইউ ওয়ান্ট হচ্ছে আই ওয়াজ কামিং টু সি ইউ, এটা হচ্ছে তোমার ইউথ বললো। এই যে কনফিউশন হওয়া যাবে না, প্রপারলি পড়তে হবে। তারপর দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা বললো কে, মার্চেন্ট। ওকে, তারপরে হচ্ছে টু আর্ন মাই ব্রেড বাই দি লেবার অফ মাই হ্যান্ডস, এটা ইউথ বলছে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, ওই যে কনভারসেশনটাকে ফিল করো তাহলেই হবে। তারপর হচ্ছে ওটা হচ্ছে আমার মার্চেন্ট বলছে। তারপরে ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, কে বলতেছে, ইউথ। দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম শপ টু মাই হাউস, ঠিক আছে, এটা কে বললো, মার্চেন্ট। আই ডি নট সি হাউ আই ক্যান ডু দ্যাট, সে ইউথ। শেষ, এটাই হচ্ছে আমরা সুন্দর করে লিখছি। দেখো the youth replied that he wanted to earn his bread by the labor of his hands. The merchant again asked, কেন again asked, কারণ আমরা একবার আস্ক করে ফেলছি, বা মার্চেন্ট কিন্তু ফার্স্ট সেন্টেন্সে আস্ট হয়ে গেছে। তাহলে এই যে আস্ট আবার আস্টটা না করে আমরা বলছিলাম যে যখন রিপিটেশন আসবে তখন কি এই যে এগেইন আস্ট, ফার্দার আস্ট, এগুলো বসাবো। তারপর কি হয়েছে, ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক, ওকে, দি ইউথ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কেন হয়েছে, কারণ এখানে আমার ইয়েস ছিল, তাহলে ইয়েসটাকে আমরা করে দিছি কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, কারণ কি এই যে ইফ ইউ হ্যাভ এনি, তাহলে এই যে পার্টিকুলার একটা কথা বলছে ইয়েসের পরে, তাহলে এটা বলবো যে অ্যান্ড সেইড দ্যাট হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক ইফ হি হ্যাড এনি। দেন দি মার্চেন্ট অর্ডার দি ইউথ টু ফলো হিম। কেন অর্ডার বললো, কারণ দেখো এখানে বলছে দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স, হ্যাঁ, দেন এই যে ফলো মি অর্ডার টাইপেরই বলছে। ওকে, তারপরে আমরা দেখলাম দি ইউথ সেই দ্যাট হি ডিড নট সি হাউ হি কুড ডু দ্যাট। ইজি, তাই না, অনেক ইজি। তাহলে আমরা যদি স্পিকার আর তোমার লিসেনার বের করতে পারি আর বেসিক রুলস ফলো করতে পারি, ওই যে 5টা প্যারামিটার আর যেই যে অ্যাডিশনাল 12টা না 13টা রুল দেখলাম, এগুলো তো আসলে কঠিন না, এগুলো ইজি। মেইন হচ্ছে আমার 5টা প্যারামিটার, তাহলে কিন্তু শেষ, খেলা শেষ, ইজি। এই যে এক ক্লাসে ন্যারেশন কাভার, তাই না, ইজি, অনেক ইজি, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আবার ন্যারেশন। ন্যারেশন অনেক ইজি জিনিস, আমরা এখন আগাই। হ্যাঁ, চলো, এই হচ্ছে আমাদের। আচ্ছা, এবার 25-এর কোয়েশ্চেন, এগুলো আমরা সুন্দর করে কি করব, আমরা এখন ক্লাসে এগুলোর প্র্যাকটিস করব না, এগুলো আমরা হোমওয়ার্ক করব। লাইভ ক্লাস হলে প্র্যাকটিস করতাম, একসাথে করতাম, বাট রেকর্ডিংয়ে আসলে দরকার নেই। আমরা বুঝতে পারছি জিনিসটা, একটা সলভ করছি, এখন আমরা ইয়েতে চলে যাব। হ্যাঁ, হোমওয়ার্ক করবো অ্যান্ড সলিউশন দেওয়া আছে, সমস্যা নেই, ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক করবো। হোমওয়ার্ক করে তোমরা যদি একটু রেসপন্ড করো, আই উইল বি অনেক হ্যাপি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে একটু কমেন্টে এগুলো এখন পজ করবা, পজ করে অ্যান্সার করো, ঠিক আছে, বা ক্লাস শেষে যাই করো। হ্যাঁ, ক্লাস শেষে অ্যান্সার না দেখে, অফকোর্স, ঠিক আছে, অ্যান্সার না দেখে এগুলো আমরা কী করবো, লিখবো টাইপ করে, হ্যাঁ, বা খাতায় যেটাই করো, তারপরে কমেন্ট করে ফেলবো, ঠিক আছে। কমেন্ট করে বলবা যে ভাই হয়েছে, যদি টাইপ করতে কষ্ট হয় মুখে মুখে বলবা, ঠিক আছে। এটা একেবারে টার্সিয়ারি লেভেলের কাজ, বা তাও যে কি বলবো, করবা, তারপর হচ্ছে বলবা আর কি মুখে মুখে যে তাও পারছি। হ্যাঁ, এটাই একটু জানাবা কমেন্টে যে ভাই পারছি আর পারিনি। ওকে, আর যদি একটু কমেন্ট করতে পারি ফুল সেন্টেন্সটা বা ফুল ন্যারেশনটা, ফুল প্যাসেজটা, তাহলে অনেক ভালো লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার, অ্যান্ড এখানে আমাদের সলিউশন আছে। মুভিং অন 3-এও সলিউশন আছে, মুভিং অন 4-এও সলিউশন আছে, অ্যান্ড দ্যাটস ইট, বুঝতে পারছি। সো বাকিগুলো আমরা সবাই হোমওয়ার্ক করব, হোমওয়ার্ক করে সবাই কমেন্ট করে জানাবো যে ভাই পারছি কি পারিনি, অ্যান্ড সবাই হচ্ছে ওই একটু কষ্ট করে লিখে ফেলো। হ্যাঁ, লিখলে তোমারই লাভ, আসলে দিন শেষে পরীক্ষা তো তুমি দিবা, তাই না, আমি দিব না, আমার দেওয়া শেষ। আচ্ছা, সো ইয়া, দ্যাট ইজ ইট। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ন্যারেশন নিয়ে ছিল। আমরা অনেক গল্পগুজব করছি, 5টা প্যারামিটার থেকে শুরু করে 13টা রুল থেকে শুরু করে এক্সট্রা কিছু জিনিস, অ্যান্ড সাথে হচ্ছে প্র্যাকটিস বোর্ড কোয়েশ্চেন, রাইট, অ্যান্ড তোমাদের হোমওয়ার্ক। সো একটা ক্লাসে মোটামুটি যা যা কভার করা দরকার একটা পার্টিকুলার টপিকে, এই জিনিসটাই ধরো আমরা যখন একাডেমিকে পড়ি, এই জিনিসগুলো ধরো একটু লেংদি ওয়েতে পড়ি, এক ক্লাসে হয়তো পড়ি না। হ্যাঁ, আর একটু প্র্যাকটিস করি মাঝখানে, প্র্যাকটিস করতে করতে যাই, এটাই। সো বেসিক্যালি ওই কন্টেন্টে কিন্তু কমতি নাই, ঠিক আছে। তো কম্প্যাক্টভাবে পড়াচ্ছি, মাস্টার ক্লাস 1 শট যেটাই বলো, তার যে এখানে কম জিনিস আছে খুব একটা না কিন্তু, রাইট। ইংলিশের ক্ষেত্রে এটা খুব একটা প্রযোজ্য না, বিকজ তোমার মেইন জিনিস জানাই লাগে সলভ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, ওই প্র্যাকটিসটা হচ্ছে কম হচ্ছে, এটাই। সো প্র্যাকটিসটা আমরা একটু নিজেরা বাসায় করবো, ওকে। আর ইংলিশের আগে ছুটি যখন আসে বা এক্সামের আগের দিন আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাব, মডেল টেস্ট দিব, হ্যাঁ, টেস্ট পেপার নবদূত বলো, অ্যাডভান্স বলো, বা আমাদের পার্টিকুলার কিছু প্ল্যাটফর্মের কোয়েশ্চেন ব্যাংক বলো, হ্যাঁ, সো যেটাই বলো এগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। এই তো, সো উইথ দিস, অ্যান্ড আমাদের মোস্ট প্রবাবলি এরপর আরেকটা ক্লাস আপলোড হবে,
সো ইয়া মানে আমাদের কিন্তু সিরিজ অলমোস্ট শেষ। আমাদের মাস্টার ক্লাস ইংলিশের যে এসিএস আইবি থেকে সিরিজ আমরা দিছি, আর টোটাল 18টা ক্লাস দিছি মোস্ট প্রবলি, একটু কম বেশি হয়েছে। সো ইয়া এই ক্লাসগুলো হচ্ছে আশা করি ভালো লাগছে তোমাদের, তোমরা অনেক বেনিফিটেড হইছো হোপফুলি। আমরা চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট জিনিসটা দেওয়ার। অ্যান্ড তোমরা অনেকেই বলছো যে এরকম ক্লাস কোয়ালিটি, এরকম কন্টেন্ট ম্যাটেরিয়াল খুব কম জায়গায় বা কোথাও পাও না, অ্যান্ড এভরিথিং। ইয়া উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড ইয়া দেখা হবে হয়তো নেক্সট কোনো ক্লাসে। যারা আইবি অ্যাডমিশন করছে, এনরোল হবে আমাদের কোর্সে, তাদের সাথে তো দেখা হবেই। যারা আইবিএতে আসবে তাদের সাথে তো ক্যাম্পাসে দেখা হবে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে আসবে তাদের সাথে দেখা হবে, বা ইনফ্যাক্ট যে কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হবে, রাইট? ইয়া সো বেস্ট অফ লাক টু ইউ গাইস, সবাই হচ্ছে প্রপারলি এইচএসসি এক্সাম দিও। অ্যান্ড ইয়া দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।